আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাসের মোটামুটি আরেকটা রেকর্ডিং এ চলে আসছি। তো আজকের রেকর্ডিংটা একটু স্পেশাল, কারণ আমরা আজকে যেই জিনিসগুলা আমাদের মোটামুটি সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল তা অনেক ভালো করে পড়ে ফেলেছি, বাট এখন আমরা আরো স্পেশাল কিছু পড়ে অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকতে চাচ্ছি। ওই আগিয়ে থাকার জন্য কিন্তু আমরা এখন নতুন কিছু চ্যাপ্টার পড়বো, এবং খুব যে জিনিসগুলো আমাদের বিগত বছরগুলোতে কোয়েশ্চেন হিসেবে আসছে সেই জিনিসগুলোতে আমরা একটু ফোকাস করার ট্রাই করব। তো আজকে আমরা পড়াশোনা করতে চাচ্ছি রসায়ন প্রথম পত্র ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে। এটা কিন্তু আমাদের যে এক্সট্রা সিলেবাস পোর্শনটুকু ছিল তার একদম প্রথমের দিকেই আছে। হয়তো অনেকে আপনারা কলেজের সময় যখন ছিলেন তখন এটা পড়া শুরু করেছিলেন, বাট পরবর্তীতে এইচএসসি সিলেবাসে ছিল না। বাট এখন আমরা সবকিছু ডিটেলসে পড়বো, ভালো করে দেখবো যেন যদি ইন কেস আল্লাহ না করুক যদি সিলেবাসের বাইরেও কিছু একটা আসে, তাহলে যেন আমরা সবাই খুব সুন্দর করে পড়ে সবকিছুকে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো আমাদের টার্গেট থাকবে আজকে যে যা পড়ানো হচ্ছে, যেভাবে পড়ানো হচ্ছে, যতটুকু পড়ানো হচ্ছে তার ভালো করে ফোকাস করা। এবং এই যে টপিকগুলো আজকে আমরা পড়বো, এটা আমরা এই চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেছি। একটু পরে আমি টপিক নিয়ে কথাবার্তা বলবো। তো আপনাদের সাথে এই পুরো ক্লাসটা নেওয়ার জন্য আপনাদের সাথে থাকবো আমি, জিহাদ রিয়ান জিম। আপনাদের সাথে এর আগেও হয়তো মাঝে মাঝে দেখা হয়েছে। তো আমি বুয়েট থেকে পড়াশোনা করেছি, ব্যাচ 16, এবং কলেজ নর্ডেম কলেজ। তো চলেন আর কথাবার্তা না বাড়িয়ে শুরু করে দিই আমরা। তো প্রথমে আমরা আজকে এই যে পুরো চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা একটু সামারি বলে নিতে চাই। এই চ্যাপ্টারটার মধ্যে মূলত সবচেয়ে বেশি এক্সামে যেটা আসে সেটা এইটা, এবং পলবঙ্গি ব্যালেন্স, এই দুটো। এই দুটোর মধ্যে প্রথমটা পরীক্ষা প্রচুর পরিমাণে আসে পরিষ্কারক যে ব্যাপারগুলা। কারণ কেমিস্ট্রির অন্যতম ফান্ডামেন্টাল ব্যাপারগুলাই যে আপনি কিভাবে ল্যাবে কাজ করবেন। এখন ল্যাবে যখন আপনারা কাজ করতে চান, তখন যদি আপনি ল্যাবের বেসিক জিনিসপাতিগুলো কিভাবে ব্যবহার করতে হয় বা জিনিসপাতিগুলো কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, কতটুকু সতর্ক হতে হয়, সেগুলো যদি আমরা না জানি তাহলে আসলে আমরা বড় পর্যায়ে গিয়ে কিভাবে এগুলো ব্যবহার করব। তো এই জন্যই এখান থেকে পরীক্ষা কোশ্চেন সবচেয়ে বেশি আসে। এরপরে একদম খুবই ত্রুটি মুক্ত ভাবে কাজ করার জন্য কেমিস্ট্রিতে আমাদের পলবঙ্গি ব্যালেন্স ইউজ করা হয়। সেই ব্যালেন্সটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। এবং এখানটার মধ্যে আগে বলে নেই যে আমরা যখন এই চারটা টপিকের মধ্যে পড়েছি, তার মধ্যে এই 3 নাম্বার টপিকটা কিন্তু আমাদের 9-10 এর মধ্যেও ছিল। এই যে হ্যাজার্ড প্রতীকগুলো মনে আছে? কিছু জোস জোস কিছু প্রতীক ছিল যেগুলো আপনারা পড়তেন, পরে অবজেক্টিভে আসতো 9-10 থাকতে, তাই না? সো ওই জিনিসগুলো এখানে আবার চলে আসছে। ওকে, তারপর এখানটার মধ্যে আমাদের এক্সট্রা আরো কিছু জিনিসপাতি আছে, কারণ পুরো চ্যাপ্টারটা আপনারা ভালো করে জানেন যে কখনোই পড়া লাগে না। সো আমরা এই 3টা টপিকের উপর খুব বেশি ফোকাস করব, কিন্তু এর বাইরেও কিছু জিনিসপাতি আসতো, ওটা নিয়ে আমরা কাজগুলো করব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা এই পুরো যে চারটার টপিক আছে, এই টপিকটাকে আমরা 2টা লেকচারে সুন্দর করে ভাগ করে শেষ করতে চাই। তো আজকে আমরা প্রথমেই প্রথম লেকচারটা পড়তে চাবো, যেখানে আমরা গ্লাস সামগ্রী এবং পলবঙ্গি ব্যালেন্স, রাইডার ধ্রুবক, এগুলো নিয়ে কথাবার্তা বলতে চাই। ঠিক আছে? এবং যেটা বললাম যে এই দুটো টপিকই কিন্তু আমার গুরুত্ব বেশি, কারণ আলটিমেটলি দেখা যায় কি এক্সামে বিগত বছরগুলোতে যখন এসেছে, গুরুত্বপূর্ণভাবে ঘুরে ফিরে এই দুটোর মধ্যেই কিন্তু এসেছে। হ্যাঁ, ওই বাকি দুটো থেকেও এসেছে, বাট গুরুত্ব কিন্তু এই জায়গাটা একটু বেশি। হ্যাঁ, সো আমরা যখন দুটো টপিক পড়বো, তখন খুব ভালো করে জিনিসগুলো বুঝে নেব যে কোথায় কোন জায়গায় কি ফোকাসটা করা হচ্ছে। তো চলেন আমরা প্রথমে আমাদের শুরুর টপিকে চলে যাই, যেখানে লেখা আছে গ্লাস সামগ্রী এবং পরিষ্কারক। এখন গ্লাস সামগ্রী এবং পরিষ্কারক নিয়ে যখন কাজ করতেছি, তখন আমাকে আগে জানা দরকার যে এটা বইটা কতবার আসছে বা এক্সামে কতবার আসছে, কারণ নাহলে পড়া মোটিভেশন পাবো কোথায়, তাই না? সো এই পড়া মোটিভেশনটার জন্য আমরা শুরুতে আপনাদের জন্য ভাগ করে রেখেছি যে দেখেন এমসিকিউ তে এটা কুয়েটে, বুটেক্সে প্রচুর পরিমাণে এসেছে। এরপর বুয়েট এবং রুয়েটে মানে যখন সিলেবাসে ছিল, তখন কিন্তু বুয়েট এখান থেকে প্রচুর পরিমাণ এক্সামে কোশ্চেন আসা শুরু করছিল। ওকে, সো আমরা এই জন্য একটা গুরুত্বপূর্ণ দেওয়া শুরু করব, কারণ কিন্তু এখন আবার সবকিছু কর্নার অনেক সময় পার হয়ে গিয়েছে। এখন আমরা যে কোনো সময় যে কোনো কিছু ফুল সিলেবাস থেকে হতেই পারে। সো আমরা এই জন্য জিনিসগুলো পড়ে নিব। ঠিক আছে? তো চলেন শুরু করি। তো এখন প্রথমে আমাদের কিছু কথাবার্তা আছে, যেমন একটা ল্যাবের মধ্যে যখন গ্লাস সামগ্রী ধৌতকরণ করতে হয়, যে ধরো তুমি একটা ল্যাবের মধ্যে কাজ করেছো, কাজ করার পরে আমরা ধীরে সুস্থে কি ওইটা যেমনি আছে ওমনি ফালাই দিয়ে চলে আসি না আমাদের বাংলাদেশে, কিন্তু আসলে কি এটা ল্যাবের স্ট্যান্ডার্ড কিনা? অ্যান্সার না। ল্যাবকে যখন তুমি কাজ করতে হয়, তোমাকে তখন কিছু কিছু জিনিসপাতি খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন এখানটার মধ্যে একটা ছোট্ট কথা আছে, যে যদি তোমার কাছে যখন এই গ্লাস সামগ্রী দ্রুতকরণ করতে হয়, তখন তোমাকে সোডিয়াম কার্বন দ্রবণ ইউজ করতে হয়, এবার তোমাকে ডিটারজেন্ট ডেকন ইউজ করতে হয়, এবং ক্রোমিক অ্যাসিড মিশ্রণ করতে হয়। যার মধ্যে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এই লাস্টে ক্রোমিক অ্যাসিডটা, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এই ডিটারজেন্ট ডেকন 90টা।
এখন এগুলো জিনিসপাতি আসলে কি বোঝায় সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এখন ধরো হচ্ছে তুমি কোনো একটা অ্যাসিডিক টাইপের সলিউশন নিয়ে কাজ করেছো। এখন অ্যাসিডিক টাইপের সলিউশনের মধ্যে শুধু কি পানি দিয়ে ধুয়ে ফেললেই কি জিনিসটা পরিষ্কার হয়ে যায় সব সময়? অ্যান্সার হচ্ছে না। যতক্ষণই ভালো করে পরিষ্কার করো না কেন, অল্প পরিমাণেও কিন্তু ওইখানে দেখা যায় কি কিছু পরিমাণ অ্যাসিড লেগেই থাকে। সো এই জন্য সবচেয়ে ভালো ওয়ে হইতেছে যে কোনো ক্ষেত্রে অ্যাসিডিক জিনিসপাতি ব্যবহার করার পর এই যে ক্ষারীয় টাইপের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো একটু ব্যবহার করে আমাদের বিক্রিয়ার মাধ্যমে জিনিসগুলো বের করে ফেলা। কারণ ওই যে কার্বন ডাই অক্সাইডের পানি আকারে বের হয়ে যায়, তাই না? আলটিমেটলি কি হয়, লবণ হয়, পানি হয়, কার্বন ডাই অক্সাইড হয় অ্যাসিডিক সলিউশনের মধ্যে যদি রিঅ্যাকশনটা হয়। তার মানে হচ্ছে যে কোনো অ্যাসিডিক সলিউশন হলে আমরা এটা ইউজ করব, এইটুকু জানলেই চলবে। আর নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেকো 90। এখন আমরা সবাই জানি যে আমাদের নতুন সময় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো একটা হচ্ছে যে আমরা হচ্ছে গ্রিন কেমিস্ট্রিতে ফোকাস করি। লাইক আমরা হচ্ছে এখন এরকম বাই প্রোডাক্ট চাচ্ছি যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি কম করে, উল্টা আমাদের জন্য অনেক পরিবেশে হেল্পফুল জিনিসপাতি করে। সো এই জন্য হইতেছে আমরা এরকম জিনিসপাতি চাই যেগুলো হচ্ছে খুব ইজিলি পচে যেতে পারে এবং আমরা আবার পুনরায় ইউজ করতে পারি, নবায়ন যোগ্য বলি যেটাকে আমরা, ঠিক আছে? এখন এখানে কি বলা হয়েছিল দেখেন, ডেকন 90 কি আগেটা বলি। ডেকন 90 হচ্ছে একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। মানে আমরা নরমালি যে ডিটারজেন্ট গুলো ইউজ করি এগুলো কিন্তু খুব একটা পরিবেশ বান্ধব না, কিন্তু এখানে কিন্তু জিনিসটা টার্গেটই হচ্ছে যে বললাম গ্রিন কেমিস্ট্রি। সো গ্রিন কেমিস্ট্রি ব্যাপারটা যখন কাজ করব তখন ব্যাপারটা হচ্ছে যে এরা পানিতে কিন্তু তেমন পরিবেশ দূষণ সৃষ্টি করে না এবং এরা কিন্তু 100% হচ্ছে কি করে বায়োডিগ্রেডেবল হয়ে থাকে, যার কারণে হচ্ছে ওরা খুব ইজিলি আমাদের জিনিসগুলোকে পরিষ্কারও করতে পারে, তাহলে আমার কাজও হয়ে যায়, আবার পরিবেশের জন্য জিনিসটা অনেক ভালোও হয়। সো এই জন্য বর্তমান সময়ের অন্যতম ইম্পর্টেন্ট ব্যাপারগুলো একটা হচ্ছে এই ডিটারজেন্ট ডেকন 90, ঠিক আছে? এবং এই ডেকন 90টা কিন্তু এখন আমাদের উন্নত দেশ যেগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু এটা প্রচুর পরিমাণে হিট খাচ্ছে। কারণ কি আলটিমেটলি দেখা যায় এগুলো ইউজ করেই কিন্তু এখন সবগুলো জায়গার মধ্যে গ্রিন কেমিস্ট্রিটা খুব বেশি আমরা এমফাসাইজ করতেছি, যেন এখান থেকে আমরা জিনিসপাতিগুলো করে আমাদের ফিউচারটাকে একটু সেভ করতে পারি, আর কিছুই না। ওকে, এখন আমার এক্সামের জন্য কি মনে রাখতে হবে, কারণ এত কিছু জানি না তো আমার লাভ নাই। আমার যেটা যেটা পয়েন্ট মনে রাখতে হবে সেই পয়েন্টগুলো বলি। দেখো, প্রথম কথা হচ্ছে ডেকো 19 যখনই কোয়েশ্চেনটা করবে তোমার যেটা মনে রাখতে হবে কি, এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব, এই কথাটা তোমাকে এক্সামে লিখতেই হবে। সেকেন্ড কথা লিখতে হবে কি, সেকেন্ড কথা লিখতে হবে বায়োডিগ্রেডেবল, ঠিক আছে? বায়োডিগ্রেডেবল, ঠিক আছে? এই কথাটা হচ্ছে তোমাকে লিখতে হবে, এই দুটো কথা লিখতে পারতে হবে এবং সে হচ্ছে 100% অনুজীব যে ভাঙতে পারে সেটা লিখতে পারতে হবে। এইটুক পর্যন্ত লিখতে পারলে মোটামুটি তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এক্সাম হলের জন্য এত গুছায় লিখতে হবে এরকম কিছু না, তুমি জাস্ট বেসিক কথাবার্তাগুলো লিখতে পারলেই চলবে। এবার যেটা এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হইতেছে যে এটা আমাকে মনে রাখতে হবে যে পরীক্ষা যখন কোশ্চেনটা আসবে যে গ্লাস সামগ্রী ধৌতকরণে কোনটি ব্যবহার করা হয়, তখন যেন তুমি লিখতে পারো যে কয়টা আছে, এরকম দুইটা বা তিনটা আছে। কি কি? সোডিয়াম কার্বনেট, ডেকন 90 আর একটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড। এবার আসি আমরা ক্রোমিক অ্যাসিড, যেটা হইতেছে আমাদের জন্য মনে রাখা সবচাইতে ইজি এবং এখান থেকে কোশ্চেনটা যদি শর্ট সিলেবাস নাও হইতো তাও এখান থেকে কিন্তু প্রচুর এক্সাম আসে, ঠিক আছে? জিনিসটা কি আমি বুঝাই বলি, ব্যাপারটা হচ্ছে K2Cr2O7 এবং আমার যে হচ্ছে H2SO4 আছে, এই দুইটা যে মিক্সচারটা, এই মিক্সচারটাকে আমরা বলি কি, এই মিক্সচারটাকে আমরা বলি হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড। ওকে, এবং এই যে ক্রোমিক অ্যাসিডটা আছে এটা হচ্ছে একটা তীব্র জারক, এটা আমরা সবাই মোটামুটি জানি, এবং এই জীবটা জারণ কালার সমস্যা অক্সিজেন বের করে দেয়, যা পরবর্তীতে বিক্রিয়া করে আমাদের অনেক কিছু পরিষ্কার করে ফেলতে পারে। সো আমরা যখন হচ্ছে এখানে কাজ করব, আমাদের একদম পরীক্ষায় সরাসরি এটা চলে আসে যে ক্রোমিক অ্যাসিডের সংকেত নিচের কোনটি, তখন কিন্তু আমাকে কথাটা বলতে পারতে হবে যে K2Cr2O7 এবং H2SO4 এর যে মিশ্রণটা সেটার মধ্যে আমাদের কাজটা হচ্ছে। ইভেন তোমরা তো অলরেডি অর্গানিক কেমিস্ট্রি পড়েও ফেলেছো, ওইখানেও কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু K2Cr2O7 H2SO4 এটা কিন্তু পড়েছো, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের ওইখানেও খুব দ্রুত পরিমাণ কাজে লাগে, কারণ এখান থেকে কি বের হয় বলতো, জার্মান অক্সিজেনটা বের হয় এবং এই জার্মান অক্সিজেনটা দিয়ে কিন্তু আমরা জারণ বিজারণের কাজটা করি। মনে পড়ে যে ওই যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে জারণ করলে জৈব অ্যাসিড হয়, ওগুলো পড়ছিলাম না আমরা? জাস্ট ওই সেম জিনিসটা কিন্তু এখানে করছি, শুধু ওইখানে কি করছিলাম, ওইখানে হচ্ছে অ্যালকোহল এগুলোকে জারণ করছিলাম, এখন এখানে আমরা ময়লা জিনিসপাতিগুলোকে জারণ বিজারণ করতেছি। এখন ময়লা জিনিসগুলো কিন্তু আলটিমেটলি একটা টাইপের জৈব জিনিসপাতি হয়, ঠিক আছে? দেখা যায় C7 AC17 H35COONA এরকম টাইপের কিছু একটা হতে পারে, বা যে কোনো কিছু একটা টাইপের হইতে পারে। আর দেখা যায় কি বেশিরভাগ ময়লা বা আলকাইতো টাইপের জিনিসপাতি যেগুলো আছে না, এগুলো কিন্তু একটা টাইপের কি হয়, একটা টাইপের
আমাদের কি হিসেবে কাজ করতে পারে, একটা টাইপের জৈব যৌগ হয় যাকে আমরা কি করি, এই অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে আমরা জিনিসটাকে পরিষ্কার করে ফেলতে পারি। ঠিক আছে, সো আমাদের এত কিছু জানতেই হবে না, খালি যেখান থেকে যেটা জানতে হবে এই তিনটা পয়েন্টের নাম মনে রাখতে হবে। ডেকন 90 বললে এই দুটো পয়েন্ট লিখতে পারতে হবে, আর ক্রোমিক অ্যাসিড বললে এটা যে জার্মান অক্সিজেন দিচ্ছে এবং এখান থেকে যে হচ্ছে এই অ্যাসিডটা মিলে কাজটা হচ্ছে এইটুকু জানতে হবে। হ্যাঁ, এই তিনটা পয়েন্ট আমাদের জানতে হবে, এবার বাকি জিনিসপাতিগুলো পড়া বা না পড়া আপনাদের ইচ্ছা। ওকে, আচ্ছা, এবার তারা যদি একটু সামনের দিকে যাই, তাহলে এখানে আমি কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি। ছবিগুলোর সাম আপটা কি আমি যদি একটু বুঝায় বলি আপনাদেরকে, যে এখানে হচ্ছে আপনারা তো কয়েকদিন পরে হচ্ছে ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে ভার্সিটি লেভেলে উঠে যাবেন, তাই না? সো ভার্সিটি লেভেলে উঠলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কোন কোন অ্যাপারেটাস নিয়ে কাজ করতেছেন এবং কতটুকু ভালোভাবে কেয়ারফুলি জিনিসগুলো এক্সিকিউট করতে পারতেছেন। তার জন্য আপনাকে একদম ক্লিয়ারলি জানতে হবে যে কোন জিনিসগুলো আসলে কি। যেমন এখানে অনেকগুলো কথাবার্তা বলছে, যেখানে কি আছে, কনিক্যাল ফ্লাস্ক আছে, ওয়াচ গ্লাস আছে, বিকার আছে, এখানে আমাদের কি আছে, ফ্লোরসেন্ট ফ্লাস্ক আছে, তারপর যে বুলেট আছে, ঠিক আছে, বুলেটটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ লাগে। তারপর এখানে পিপেট আছে, ওকে, এখানে আমাদের হচ্ছে থার্মোমিটার আছে, অনেক কিছু আছে। এখন এই জিনিসগুলো কেন আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ হইতেছে আপনি যখন ল্যাবে মানে জাস্ট কয়েকদিন পরে যখন ভার্সিটি ল্যাবে উঠবেন, তখন সবার আগে দেখবেন কি আপনাদের ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি ল্যাব নিয়ে কাজ করতে হয়। তখন কিন্তু এই যে বুলেট, তারপর হচ্ছে এই যে হচ্ছে আমাদের ওয়াচ গ্লাস, এই যে হচ্ছে আমাদের যে কনিক্যাল ফ্লাস্ক, এই যে আমাদের পিপেট, এগুলো নিয়ে কিন্তু প্রচুর কাজ করতে হয় আমাদেরকে। এবং এই জিনিসগুলো যদি ঠিকমতো ইউজ করা না শিখি তখন কিন্তু আমরা খুব সাফার করি। সো এই জন্য একটু গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনটা কোন কাজে ইউজ করা লাগে এবং কতটুকু করা লাগে সেটা আমরা একটু পড়বো। ওকে, তো চলো আমরা একটু শিখে ফেলি। তাহলে এখন প্রথমে হচ্ছে এটা একটা জাস্ট সুন্দর একটা পেজে আমরা ট্রিবিউট দিয়ে নিলাম। এবার পরের পেজটাতে আমরা জিনিসটাকে একটু এক্সিকিউশন লেভেলে নিয়ে যেতে চাই। তো এবার দেখেন জনগণ, আমরা কিন্তু এখানে যখন কাজগুলো করতে চাচ্ছি তখন কিন্তু ফার্স্টিং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুলেট, এবং আমার ওয়ান অফ দ্য ফেভারিট থিংস হচ্ছে এটা। হ্যাঁ, কারণ হচ্ছে এটা নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে আসলে। ঠিক আছে, মানে এখানে কিরকম তুমি বুঝাই বলি একটু, খুব ভালো লাগবে তোমাদের শুনেও। যে এখানে শুরুতে কি করা হয় জানো, একটা লম্বা একটা নলের মতো একটা জিনিস থাকে, তারপর এখানকার সুইচের মতো জিনিসপাতি থাকে, এখান থেকে ধীরে ধীরে এরকম ঘুরালে জিনিসটা এখান থেকে ধীরে ধীরে টপ 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 করে নিচের দিকে পড়ে, বুঝছো? তো তখন দেখা যায় কি এখানে অনেক টাইপের জিনিসপাতি নেই, আমরা অ্যাসিড নেই, মাঝে মাঝে হচ্ছে অনেক কিছু নেই। তারপর ওইগুলাকে কি করি, ধীরে 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 করে আমরা এই নিচে একটা গ্লাস টাইপের বা বিকার টাইপের লাগানো থাকে, ওইগুলোর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নিয়ে নেই। যে টাইট্রেশন পড়ছো না তোমরা সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারের মধ্যে, ওই টাইট্রেশন গুলো এক্সিকিউট করতে কিন্তু আলটিমেটলি এই বিকারের সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এবার অনেক কথাবার্তা তো বললাম, এবার এখানে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা একটু বুঝো। সেটা হচ্ছে এই যে বুড়ার জিনিসটা যে আছে, এটা তোমাকে আগে দেখে চিনতে পারতে হবে। কারণ একটু সামনে যখন কোয়েশ্চেন সলভ করবো তখন তোমরা দেখবা যে আমাদের যে বুয়েট করছে কি একবার যে বিভিন্ন ছবি দিয়ে দিছে, এই ছবিগুলোর নিচে তোমাকে নাম লিখতে বলছে যে আচ্ছা এটা কোনটা কোন যন্ত্র কি নির্দেশ করে, তুমি এটা একটু লিখে দাও আমাকে, বুঝছো? এইগুলো একটু লিখে রাখতে হবে আমাদেরকে। যেমন দেখো এখানে কি হয়েছে, একটা ব্রহ্মাণ বুলেট নিয়ে কাজ করতেছি। এখন বুলেট নিয়ে যখন কাজ করব তখন মনে রাখতে হবে যে এটা সাধারণত কি কি ইনফরমেশন আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে এই যে বুলেটটা আছে, বুলেটের ভিতরে যে জানা দ্রবণটা আমাদের নেওয়া থাকতে হয়, যে জানা দ্রবণটা মানে যার ঘনমাত্রা আমি জানি, সেই দ্রবণটা যে নেওয়া থাকতে হয় তাকে আমরা বলি হচ্ছে প্রমাণ দ্রবণ। এই লাইনটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, প্রমাণ দ্রবণ বলি। এরপরে যেটা কত কত পর্যন্ত কাজ করতে পারে, 25 সেন্টিমিটার কিউব এবং 50 সেন্টিমিটার কিউব আয়তনে হয়ে থাকে এবং টাইট্রেশনের কাজে ব্যবহার করা হয়। এই যে একটু আগে বললাম যে ওই যে তোমরা কি করো, ওই যে ইএসভি গুলো ম্যাথ ট্যাথ করে ফেলছো তোমরা অলরেডি, যে কি হয়েছে, ইএসভি অফ অ্যাসিড, ঠিক আছে, ইএসভি অফ অ্যাসিড ইজ ইকুয়ালস টু ইএসভি অফ বেস, এরকম ব্যাপার স্যাপার তোমরা করে আসছো না? এগুলা কিন্তু আলটিমেটলি এক্সিকিউট যখন করতে হয় রিয়েল লাইফে তখন কিন্তু আমাদের এখান থেকে কাজগুলো করতে হয়, তাই না? আচ্ছা, এরপর কি হয়েছে, ক্ষুদ্রতম ভাগের এতটুকু আয়তন নিয়ে কাজ করা যায়, এইটা পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গুলার মধ্যে একটা। প্রথমগুলা ঠিক আছে তুমি মনে রাখো বা না রাখো, বাট এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের ও কিন্তু দশমিকের পর এক ঘর পর্যন্ত কাউন্ট করতে পারে। তার মানে তুমি কিন্তু 10.1 নিতে পারবা, 10.2 নিতে পারবা, বা 10.23 বলতে কিন্তু নিতে পারবা না, খুব সাবধান। সে দশমিকের পরে এক ঘর পর্যন্ত নিতে পারে, এটা হচ্ছে বুঝায় আর কি, ঠিক আছে? তার মানে 0.1 জিরো পর্যন্ত নিতে পারবে, এরপরে কিন্তু আর পারবে না। লাইক তুমি ধরো বলতে চাও 0.15, তাহলে কি সে পারবে? পারবে না, সে শুধু 0.1 পর্যন্ত নিতে পারবে। তার দশমিকের পর কয় ঘর পর্যন্ত? এক ঘর পর্যন্ত। এবার
তোমার অপশন যেটা আছে সেই অপশনের মধ্যে ক্ষুদ্রতম ভাগের কয় ঘর পর্যন্ত আসলে তুমি এবার 0.1 সেন্টিমিটার কিউব থাকলে যেমন পারবা। আবার বলো তো ভাই 1 সেন্টিমিটার কিউব সমান কি আমরা 1 ml জানি না? জানি কিন্তু। সো এই জন্য আমাকে কিন্তু এটাও মনে রাখতে হবে যে এটা যে কথা 0.1 cc বা কিউবিক সেন্টিমিটার সেম কথা, আবার এটা মানে কি 1 ml কিন্তু সেম কথাই ভাইয়া। সো আমাদের কিন্তু এই তিনটা যে সেম জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, সরাসরি কোয়েশ্চেন এটাই আসবে যে বুলেট যে আমরা ব্যবহার করছি সেই বুলেটটার মাধ্যমে আমরা ক্ষুদ্রতম কত আয়তন পরিমাপ করতে পারি। তাহলে ক্ষুদ্রতম কত আয়তন পরিমাপ করতে পারি জনগণ বলেন তো? 0.1। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে লোয়ার, এর নিচে কিন্তু বারে যাওয়া যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে এবার একটু খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট বলে দিলাম আমরা। এরপর এই যে 0.1 আয়তন পর্যন্ত তরলকে সুষ্ঠুভাবে স্থানান্তর করা সম্ভব, খুব ভালো কথা। এবার যে কোনো আয়তন সূক্ষ্ম হবে, এটা হচ্ছে তার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে, সবচেয়ে সূক্ষ্মভাবে পরিমাপ করতে বুলেট ব্যবহার করা হয়। যদি কখনো এক্সামে চলে আসে যে বুলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে কি কি হবে, তাহলে সবার আগে কি কি লিখবা এটা বুঝো। তুমি সবার আগে 1 নাম্বারেই লিখবা যে এটা আমাকে টাইট্রেশন এক্সিকিউট করতে কাজে লাগে। এই জন্য কিন্তু আমি সূত্রটা পাশে লিখছি, কারণ হয় কি তোমরা তো ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার বেশি মনে রাখতে পারো। ঠিক আছে, তো এইখানটার মধ্যে যখন তোমার মনে পড়বে যে আচ্ছা বুলেট, বুলেটের পাশে ভাইয়া এই সূত্র লিখছিল, এই সূত্র কোন কাজে লাগে? টাইট্রেশন, বাস কাজ শেষ। এরপর কি মনে রাখবা যে আচ্ছা ভাই এখানে কাজটা করা হয়ে গেছে, এবার এটা হচ্ছে 0.1 পর্যন্ত মাপতে পারে। 0.1 মানে কি বলতো ভাইয়া? তার মানে হচ্ছে ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র পরিমাপ সে দিতে পারে। তার মানে আমার পরিমাপটা কি হচ্ছে বলতো জনগণ? সুষ্ঠু হচ্ছে, তাই না? সো এই কথাটা কিন্তু এখানে লেখা আছে, সুষ্ঠুভাবে পরিমাপ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এই লাইনগুলো ভালো করে লিখতে পারতে হবে। এবার আগের পেজে তুমি পরিষ্কার করে আসছো, একটু কমন সেন্স থেকে আমাকে একটু বলো তো, যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় যে এই যে আমার যে মানে বুলেটটা আছে, এই বুলেটটা পরিষ্কার করতে কি ব্যবহার করা হবে, এই কোয়েশ্চেন যদি তোমাকে করে তাহলে তুমি কি করবে একটু আমাকে বলো তো ভাই। তাহলে হচ্ছে তোমাকে বলতে হবে যে আমরা বুলেট পরিষ্কার করতে কি ইউজ করব? ক্রোমিক অ্যাসিড। কারণ জাস্ট আগের পেজে কিন্তু তুমি ক্রোমিক অ্যাসিডটা বলে আসছো, কথা বুঝো কিন্তু ভাইয়া। তার মানে এখানে তোমাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে যে আমরা বুলেট ইউজ করতে কিন্তু কাকে ব্যবহার করে থাকি? ক্রোমিক অ্যাসিডকে ব্যবহার করে থাকি। সো এই ক্রোমিক অ্যাসিডের সংকেতটাও কিন্তু আমি আগের পেজে বলে দিয়ে আসছিলাম। ঠিক আছে, এই যে আমার KCl2O7 প্লাস কনসেন্ট্রেটেড হচ্ছে H2SO4। CONC যে জিনিসটা আছে, এই CONC ওয়ার্ডটার মানে হচ্ছে কনসেন্ট্রেটেড। ঠিক আছে, কনসেন্ট্রেটেড, এবং তার মানে কি জানো বাংলা জানো কি বলেন তো ভাইয়া? গাঢ় জলীয় দ্রবণ। ওকে, তার মানে হচ্ছে গাঢ় জলীয় দ্রবণ। আচ্ছা কেন এগুলো বলতেছি একটু বলে দেই, কারণ হচ্ছে হয় কি আমরা তো হচ্ছে মোটামুটি হইতেছে ইঞ্জিনিয়ারিং লেভেলে যখন যাই তখন আমরা কিন্তু দেখা যায় কি শুধুমাত্র বাংলাটা বড় পড়ে চলে যাচ্ছি, এক্সিকিউট করে ফেলতেছি। কিন্তু হয় কি মাঝে মাঝে ডিউর এক্সাম যেটা হয় বা বুয়েটের প্রিলি এক্সাম যেটা হয়, ওইখানে কিন্তু ওই যে কনসেন্ট্রেটেড আর ডাইলুটেড এই কথা দুটার মধ্যে অনেক গ্যাঞ্জাম শুরু করে। ঠিক আছে, যেমন তোমরা অলরেডি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া পড়ছো, এটা অলরেডি একবার আসছে। ঠিক আছে, যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার প্রভাবক কোনটি ছিল, তখন অপশন ছিল এরকম যে জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl, জিঙ্ক অ্যামালগাম প্লাস কি ডাইলুটেড HCl। এখন ডাইলুটেড মানে যে লঘু আর কনসেন্ট্রেটেড মানে যে হচ্ছে গাঢ়, এটা না জানলে কি পারা যাবে? যাবে না কিন্তু। এখানেও সেম কেস। ঠিক আছে, কনসেন্ট্রেটেড হইলে ও কিন্তু অক্সিজেন জার্মান অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাইতে পারবে, পরিষ্কার করতে পারবে। কিন্তু এখানে যদি K2Cl2O7 আর লঘু H2SO4 নাও, ডাইলুটেড H2SO4 নাও, তাহলে কাজটা কি হবে? হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে কি কি মনে রাখতে হবে সবাই বুঝতে পারছি? পারছি। ওকে, তাহলে চলেন জনগণ আমরা নেক্সট টপিকে চলে যাই। এখন নেক্সট টপিকে আমার কাছে চলে আসছে কি, আমার কাছে চলে আসছে পিপেট। এখন পিপেটের মেইন কাজকে আগে একটু বুঝায় বলি। পিপেটটা হচ্ছে এরকম টাইপের একটা নলের মতো একটা জিনিস। ঠিক আছে, ধরো তোমার কাছে এখানে একটা গ্লাস আছে, হ্যাঁ, এই গ্লাসে একটা সামথিং একটা লিকুইড আছে। তোমার টার্গেট হচ্ছে এই পুরো লিকুইডকে তুমি নিবা না। হ্যাঁ, ধরো 100 ml পর্যন্ত তোমার কাছে আছে। এবার 100 ml থেকে তুমি হচ্ছে 5 ml বা 10 ml কে সরাইতে চাচ্ছ। এখন তুমি ঢালা শুরু করো, তখন কিন্তু এদিক সেদিক হবে, 5-এর জায়গায় 6 হবেই, 10-এর জায়গায় 11 হবেই, এটা আমরা সবাই জানি। সো এই জন্য একদম ফিক্সড একটা ক্ষুদ্র অ্যামাউন্টকে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু কি করি? এই কাজটা করি। তাহলে আমার মেইন কাজটা একটু মনে রাখো যে কি করার জন্য। আমি তোমাকে একটু একে বলি, কারণ আলটিমেটলি আঁকলে ব্যাপারটা কেন যেন বেশি মনে থাকে। আচ্ছা, এখানে ধরো হচ্ছে বিকার টাইপের একটা জিনিসপাতি আছে। ঠিক আছে, এখন তোমার টার্গেট হচ্ছে কি করবা? এখান থেকে 10 ml কে ট্রান্সফার করবা। ঠিক আছে, এই পাত্র থেকে ধরো হচ্ছে এখানে একটা পাত্র আছে, এই পাত্রে 10 ml লিকুইড ট্রান্সফার করতে চাও। লিকুইড কি করতে চাও? ট্রান্সফার করতে চাও। এটা হচ্ছে তোমার টার্গেট।
ঠিক আছে? সো এই যে 10 ml বা 5 ml এগুলোকে যখন ট্রান্সফার করতে চাও তখন তোমার কাজ কি? তখন তোমার কাজ হচ্ছে কি, তুমি হইতেছে এখানটার মধ্যে এত ইজিলি ডাইরেক্ট ঢালতে গেলে জিনিসটা ভুল হবে। তখন তুমি কি করবা, এখানে হচ্ছে পিপেট ইউজ করবা। এই যে এই পিপেটটা তখনই হচ্ছে ইউজ করা শুরু করবা, যে এই পিপেটটা মাঝখানে আমরা ডাইরেক্ট না ঢালাঢালি করে আমরা কি করি জানো, আমরা ফার্স্ট অফ অল এই যে আমার যে হচ্ছে মাত্র এই দ্রবণটা ছিল, এই দ্রবণটার মধ্যে হচ্ছে পিপেটকে প্রবেশ করাই। হ্যাঁ, অন্য কালার যে পিপেটটা আঁকি, এই পিপেটটা হচ্ছে এখানে প্রবেশ করাই, এইখানে পিপেটটা প্রবেশ করে। ওকে, এই মাঝখানে জায়গাটার ভিতরে এরকম আছে আর কি পিপেট, এটা ধরে নিও তোমরা। এই যে পিপেটটা আছে এই পিপেটটা প্রবেশ করায়। এরপর এখান থেকে 5 ml বা 10 ml যতটুকু লাগে ওটুকু হচ্ছে আমরা টেনে নিয়ে নেই। ঠিক আছে, এরপর টেনে নিয়ে এই পাত্র থেকে নিয়ে সুন্দর করে এই পাত্রে নিয়ে এসে ছেড়ে দেই। ওকে, সো এই জিনিসটা হচ্ছে পিপেটের একটা স্ট্রাকচার। খেয়াল করে দেখো পিপেটের স্ট্রাকচারের ভিতরে এই মাঝখানে অংশটুকু কিন্তু হচ্ছে একটু মোটা, মাঝখানে অংশটুকু হচ্ছে মোটা, কিন্তু বাকি যে দুইটা অংশ যেমন শুরুর দিকে আর এই যে নিচের দিকে এই দুটো অংশ কিন্তু আবার সরু, এটাও একটা সরু, এটাও কিন্তু একটা সরু। ঠিক আছে, সো এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। যখন আমরা পিপেটের ছবি আঁকবো তখন কিন্তু আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে যদি ফ্রি হ্যান্ড ড্রয়িংও করতে বলে তাহলে কিন্তু তোমরা এভাবেই আঁকবা, যে ফার্স্ট অফ অল এভাবে দিয়ে দিছি, তারপর এখানের মধ্যে একটু মোটা করে দিব, তারপর কি করব, তারপর নিচে গিয়ে হচ্ছে আবার এভাবে মিলাই দিব। ঠিক আছে, মানে যেভাবে করে তুমি ইজিলি আঁকতে পারো ওইভাবে করবা আর কি। ঠিক আছে, আর এই জিনিসটা একটু চুক্ষা করে দিও আর কি, তাইলেই চলবে, আর লাগবে না। আচ্ছা, এবার কি কি করতে হচ্ছে দেখো, যেটা বললাম, তাহলে প্রিপেড ওয়ার্ডটা শুনলে তুমি কি করবা, মনে রাখবা যে প্রিপেড ভাইয়া কেন ইউজ করছিল। প্রিপেড ভাইয়া এক পাত্র থেকে আরেক পাত্রের মধ্যে গ্যাস সরি লিকুইড ট্রান্সফার করতে ইউজ করছিল। ঠিক আছে, যে কি করছি, আমরা নির্দিষ্ট আয়তনের তরল পদার্থকে সঠিকভাবে মেপে এক পাত্র থেকে আরেক পাত্রের মধ্যে ট্রান্সফার করতে এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো এটার উপরে স্টার মার্ক দিতে হবে আমাকে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা পিপেটে কতটুক পর্যন্ত কাজ করতে পারবো, যেমন এখানে 0.5 থেকে 50 ml এই পর্যন্ত হচ্ছে আমরা কাজ করতে পারি। এছাড়াও একটু খেয়াল করো যে পিপেটকে দুই ভাবে কাজ করানো যায়, একটা হচ্ছে স্থানান্তর পিপেট আর একটা কি, আর একটা হচ্ছে পরিমাপন পিপেট। এই দুটাতে হচ্ছে আমরা ফোকাস করতে পারি। বাট আমাদের মেইনলি কি লাগবে, আমাদের মেইনলি লাগবে হচ্ছে এই যে লাইনটা। ঠিক আছে, এই যে নির্দিষ্ট যে স্থানান্তর আছে সেই স্থানান্তরের ব্যাপারটা। এখন মাঝে মাঝে একবার এমসিকিউ তে কোশ্চেনটা আসছিল যে পিপেটের গায়ে যে টি ডি লেখা থাকে এটা মানে কি। এই টি ডি এর মধ্যে টি মানে হচ্ছে টু আর ডি মানে হচ্ছে ডেলিভার। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা আছে, তার মানে টু ডেলিভার। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে একটা পাত্র থেকে আরেকটা পাত্রকে ডেলিভার করা হচ্ছে পিপেটের কাজ। ওকে, এক পাত্র নিব, এক পাত্রের লিকুইডকে নিয়ে আরেক পাত্রে ডেলিভার করব, এটা হচ্ছে পিপেটের বেসিক কাজ। ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে দুটো শিখে ফেলছি। এবার আমরা আমাদের নেক্সট চলে যাব জনগণ। দেখেন, এবার হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হইতেছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক জিনিসটা খুবই ইজি একটা জিনিস, জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে কনিক্যাল ফ্লাস্কটা আমাদের টাইট্রেশন বিক্রিয়ার মধ্যে ইউজ করা হয় এবং এটা কিন্তু হচ্ছে সাধারণত 250 ml পর্যন্ত হয়। ঠিক আছে, এবার ওর বেসিক কাজটা কি, ওর বেসিক কাজটা হচ্ছে আয়তনিক ফ্লাস্ক। আয়তনিক ফ্লাস্কের ব্যাপারটা কি, যে হচ্ছে আয়তন মাপটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেনলি কি করতে হয়, ভলিউম যে আছে সেই ভলিউমটা পরিমাপ করতে ইউজ করা হবে। ওকে, ভলিউম পরিমাপটা হচ্ছে ওর মেইন কাজ। ওকে, বা কোনো দ্রবণকে নিয়ে কাজ করতে চাচ্ছ সেটা তোমার মেইন কাজ। যেমন তোমরা অলরেডি কিন্তু ল্যাবে কাজ করে ফেলেছো অনেক ক্ষেত্রেই, যে তোমরা যে কোনো টাইপের অ্যাসিডিক বা ক্ষারীয় দ্রবণ যখন ইনিশিয়ালি বানায় নিচ্ছ ওটা কার জন্য কাজ করো বলতো, ওটা কিন্তু এইটা দিয়ে আগে বানায় নাও, পরে তুমি জিনিসটা ট্রান্সফার করে অন্য কিছু করো, এটা আলাদা হিসাব। ঠিক আছে, বাট ইনিশিয়ালি এরকম যেগুলো হচ্ছে একটু দ্রবণ টাইপের মিশামিশি করা লাগে ওগুলোর জন্য কিন্তু আমরা সেম কাজটাই করে থাকি। ওকে, সো এখানে অত কিছু পড়তে হবে না, মনে রাখো যে ও যেহেতু নামের মধ্যে আছে কনিক্যাল ফ্লাস্ক তাহলে ওকে আয়তন বা ভলিউম রিলেটেড কিছু একটা কাজ করতে হয়, বাস এটুকু জানলেই চলবে। ওকে, তো এখন চলো কাজ করে ফেলি। এবার এখানে বিকার অনেক কিছু চলে আসছে, বিকারের বেসিক কাজটা আমরা মোটামুটি সবাই পারি আসলে। ঠিক আছে, এখানে আমাদের সেম কাজই হচ্ছে ল্যাবের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে, অধিকাংশ বিকারের মধ্যে কাজ করে থাকে, অনেক কিছু বলা হয়েছে। এখন আমাদের মেইনলি এখান থেকে কি জানতে হবে সেটা বলি, সেটা হচ্ছে এই লাস্ট লাইনটা, অধিকাংশ বিকারের উপরে গোলাকার কিনারে পাখির মতো ঠোঁট থাকে। এই জিনিসটা হচ্ছে পরীক্ষায় আসে। ঠিক আছে, কারণ হয় কি, বিকার বলার তো একটা একটা কারণ আছে তাই না। বিকার কেন বলছি, কারণ ওর মুখের দিকে একটু হচ্ছে বেঁকে আছে পাখির ঠোঁটের মতো, দেখছো এই যে পাখির মতো হচ্ছে ঠোঁটের মতো বেঁকে আছে, এটাকে বলা হয় বিক, এবং ওই বিক থেকে নাম আসছে হচ্ছে বিকার।
ঠিক আছে? তুমি যখন চিন্তা করে দেখো তো, যখন তুমি কোনো কিছুকে ইজিলি ঢালতে চাচ্ছ একটা থেকে আরেকটার মধ্যে, তখন কি যত এখানে সামনের মুখটা এরকম যদি চোখা হয়, তাহলে আমরা যখন ঢালটা একটু ইজি হয়ে যায় না? কারণ তুমি নর্মাল কি হতো, যদি গ্লাসের মতো গোল হইতো, ঢালতে যাইতা জিনিসটা আশেপাশে ছড়াই যেত। কিন্তু যখন তুমি ধীরে 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 যোগ করতে চাচ্ছ, তখন তুমি H2SO4 সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাইতে চাও, তখন কি হুট করে পুরো H2SO4 ঢালা দিলে কি হবে? তাই যাবে কি বেশি পরিমাণ পড়ে পুরো বিক্রিয়া টিক্রিয়া হয়ে ব্লাস্ট হয়ে জীবন ধ্বংস হয়ে গেছে। এটা করা যাবে? করা যাবে না কিন্তু জনগণ। এই জন্য ধীরে ধীরে খুব ক্লিয়ার ওয়েতে যেন জিনিসটাকে সেফলি করা যায়, এই জন্য কিন্তু বিক্রিয়া জিনিসটা আমাদের খুব হেল্পফুল একটা ভূমিকা পালন করে। ঠিক আছে? সো এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। এবার এই যে আমরা যে কাজটা করতে চাচ্ছি, সেটার মধ্যে কি কি হচ্ছে একটু খেয়াল করেন। এখানের মধ্যে হইতেছে আমরা অনেক কিছু পড়ছি, যেমন লাস্ট যে চারটা যদি আমরা দেখি তাহলে কি পাইলাম, বুড়াটার মধ্যে কাজটা পাইলাম, যেটা হচ্ছে মেইনলি আমাদের টাইট্রেশনের মধ্যে ইউজ করা হয়, 0.1 ml টা তার মিনিমাম কাজ করতেছে। এখানের মধ্যে পিপেনে কাজ করতেছি, সেটা আমার ট্রান্সফার করতে মেইনলি কাজ লাগতেছে। এখানের মধ্যে হচ্ছে আমরা কনিক্যাল ফ্লাস্ক, যে আয়তন রিলেটেড কাজ করে থাকে, যার সাধারণত আয়তনটা কত 250 ml হয়। আর লাস্টে পড়লাম যে বিকার যেটা আছে সেটা কি বিক আছে, তাই আমার জিনিসটা খুব ইজিলি হচ্ছে যে কোনো মিক্সচারে কাজে লাগে। ওকে, সো আমরা এই জিনিসগুলো কিন্তু পড়ে ফেলছি। এবার এখান থেকে কিন্তু আমরা একটু সামনের দিকে আগাতে চাই। এবার দেখেন জনগণ, এখানে আমরা টেস্ট টিউব নিয়ে পড়াশোনা করতে চাই। টেস্ট টিউবটা আমরা সবাই দেখে আসছি, কারণ আমরা কিন্তু ওই যে লবণ টেস্ট যখন করি আমরা আমাদের কলেজ লাইফে, তখন কিন্তু এই টেস্ট টিউব নিয়ে আমরা অনেক বেশি লাফালাফি করি, তাই না? খুব ভালো লাগে না তখন? সো এই টেস্ট টিউবের কাজটা কি? এই যে আমাদের অজৈব লবণের অম্লীয় ক্ষারীয়মূলক শনাক্তকরণে সংক্ষিপ্ত পরীক্ষায় ব্যবহার করা হয়ে থাকে। আবার এখানটার মধ্যে কি জৈব অজৈব বিক্রিয়ার মধ্যে নাইট্রোজেন সালফার ব্যবহার করতে কাজে হয়ে থাকে। ঠিক আছে, এইটুকু জানলেই চলবে। পয়েন্টটা কত কত এমন হয়ে থাকে এটা আসলে অত ইম্পর্টেন্ট কিছু না, বাট এই প্রথম পয়েন্টটা জানা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আসি তাহলে। এবার তাহলে চলেন আমরা কাজগুলো একটু করে ফেলি। এবার ক্রোমিক অ্যাসিডের মিশ্রণের মধ্যে উপাদান সমূহের নাম লিখো। দেখছো এই মাত্রই কিন্তু আমরা এটা পড়ে আসছিলাম, কত ইজিলি জিনিসটা চলে আসছে। তো চলেন আমরা একটু এখান থেকে এক্সিকিউটটা করে ফেলি। এখানে কি হলো জনগণ দেখেন তো, আমরা মাত্রই পড়ে আসছি, কি ছিল বলেন তো, K2Cr2O7 প্লাস কি H2SO4, এবং সাথে যেন কি লাগে বলেন তো ভাইয়া, সাথে লাগে হচ্ছে পাতিত পানি। বুঝছেন? এই তিনটা জিনিস নিয়ে আমাকে কাজ করতে হয়, এই জন্য আমরা এই তিনটা পয়েন্টে লিখে দিলাম। আপনার K2Cr2O7 H2SO4 লিখলেই এক্সামের জন্য পরীক্ষায় পাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে চল এবার কি হলো। এবার হচ্ছে এখানে যখন আমরা কাজটা করতেছি, খুব ক্লিয়ারলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি একদম এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্ট এমএল সহ জানতে চান, তাহলে আমি ওটাও বলে দিই যে K2Cr2O7 হচ্ছে আমার 4 গ্রাম নিতে হয়। এখানে H2SO4 যেটা আছে সেটা হচ্ছে 40 ml এবং 2m মানে গাঢ় অবস্থায় নিতে হয়। দেখছো 2m মানে কি অনেক বেশি গাঢ়, তাই না? এই জন্য কিন্তু বলছিলাম যে কিন্তু কনসেন্ট্রেটেড, অনেক বেশি গাঢ়। এবং পাতিত পানি যেটা আছে ওটা হচ্ছে এ আয়তনের সিমিলার নিতে হয়, সো 40 ml নিতে হবে আর কি। ঠিক আছে, সো এই মিক্সচারটাকে আমরা আইডিয়ালি কি বলে থাকি, আইডিয়ালি হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে আমাদের ক্রোমিক অ্যাসিড। ওকে, অবশ্যই আয়তন এদিক সেদিক করা যায়, জিনিসটা চেঞ্জ করা যায়, বাট আলটিমেটলি হচ্ছে কখনোই ঘনমাত্রা ডাইলুটেড দেওয়া যাবে না, আবার মানে ঘনমাত্রা 1 m এর চেয়ে নিচে নেওয়া যাবে না, এটা তার একটা শর্ত। যাকে অত ইম্পর্টেন্ট কিছু না, আমি মোটামুটি যা বলা দরকার বলছি। এবার নিচে চলে আসি। রাসায়নিক পদার্থ যেটা আছে, এই রাসায়নিক পদার্থ সমূহকে শুষ্ক অবস্থায় রাখার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করে থাকি? দেখছো রিসেন্ট টাইমের মধ্যে কিন্তু আসছে, বুয়েট 19-20 খুব রিসেন্ট টাইমের মধ্যে আসছে। এখানে কি ইউজ করে জানেন? এখানে ইউজ করে থাকে হচ্ছে রেসিকেটর। ঠিক আছে, রেসিকেটর। ওকে, এখানে যখন কাজটা করতেছি তখন কি ইউজ করে থাকি দেখেন, ডেসিকেটর, এটা ইউজ করে থাকি। এখন ডেসিকেটর যে ইউজটা করে থাকি সেটা আসলে কি একটু বলি। ডেসিকেটরটা হচ্ছে মেইনলি আমাদের পরিবেশকে সিক্ত করার জন্য কাজে লাগে, তাই না? শুষ্ক করার জন্য কাজে লাগবে। যে আমাদের সিক্ত একটা পরিবেশ আছে, ওই সিক্ত পরিবেশ থেকে আমাকে কি করতে হবে, পানিটা সরায় নিয়ে আসতে হবে। কারণ পানি কিন্তু ইটসেলফ অনেকের সাথে রিঅ্যাকশন করা শুরু করে দেয়। ঠিক আছে, এই জন্য কিন্তু এখানে রাখা যায় না সব সময়। এই জন্য আমাদের কাজ কি, শুষ্ক পরিবেশ ক্রিয়েট করা। ওই শুষ্ক পরিবেশ যারা ক্রিয়েট করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে ডেসিকেটর। এখন এই ডেসিকেটর জিনিসটা আসলে কি, এখানে হচ্ছে আমি বলি, এখানে মেইন কাজ যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করা হয় এখানে। ঠিক আছে, এই ক্যালসিয়াম ক্লোরাইডটা যদি ইউজ করা হয় তাহলে কি করতে হবে, এই ক্যালসিয়াম ক্লোরাইডটা ইউজ করার মাধ্যমে আমরা কি করি, আশেপাশে যত পানি আছে না ওই পানিগুলোকে শুষে নিয়ে আসি, এবং তার কাজ কি পানিগুলোকে সুন্দর করে শুষে বের করে নিয়ে আসা। ঠিক আছে, তো আমাদের এত কিছু মনে রাখতে হবে, খালি এক্সামের জন্য একটু মনে রাখবো, শুষ্ক অবস্থা করার জন্য কি ইউজ করি, আমরা ডেসিকেটর ইউজ করি, এবং এই যে ডেসিকেটরটা ইউজ করি এটার জন্য কি লাগবে, ক্যালসিয়াম ক্লোরাইডটা আমার মিক্সচার হিসেবে প্রেজেন্ট থাকতে হবে ওইখানে। বাস এই দুটোর কথা মনে রাখতে পারলে এক্সাম হলের জন্য পাস।
ঠিক আছে? তো চলেন জনগণ, আমরা সুন্দর করে দুটো কথা পড়ে ফেললাম। ক্রোমিক অ্যাসিড আমরা পড়ে ফেলছি, এখানে ডেসিকেটেডটা আমরা পড়ে ফেলছি। খুব আহামরি কঠিন কিন্তু কিছু না, ঠিক আছে? তাহলে ওই যে বললাম না, রিসেন্টলি বই 19-20 এর মধ্যে চলে আসছে, তো একটু পড়ে রাখা ভালো, কারণ এগুলো মনে রাখাটা খুব কঠিন কিছু না, এক দুই জিনিস খালি এক্সট্রা পড়তে হবে। ওকে, আচ্ছা, চলো তাহলে আমি কি করলাম, এবার হচ্ছে আমরা ওই যে এই দুটো জিনিস তো পড়ে আসছি একটু আগে, ঠিক আছে? এখানে কি হয়েছে দেখো, ল্যাবের মধ্যে যখন কাজগুলো করব, নিম্ন সারির প্রশ্ন উত্তর দিতে বলছে। পাতন ফ্লাস্কে কোন ধরনের কাজ ব্যবহার করা হয়ে থাকে, এখানে কোন ধরনের কাজ ইউজ করে থাকে আমি বলি, সেটা হচ্ছে পাইরেক্স, পাইরেক্স গ্লাস, ঠিক আছে? কারণ কি, পাইরেক্স যে গ্লাসটা আছে, সে পাইরেক্স কাজ কেন ব্যবহার করা হয় চিন্তা করে দেখো তো ভাইয়া। কারণ কাজটা আমার অনেক বেশি পরিমাণ কি করতে পারে, আমার পাতিত করা মানে কি আগে এটা বুঝো, যে আমাকে হিট দিতে হবে, হিট দেওয়ার পর সে হচ্ছে বাষ্প হয়ে যাবে, পরে তুমি আবার ঠান্ডা করবা, সে আবার হচ্ছে নতুন একটা পাত্রে গিয়ে জমা হবে, এটা তার মেইন টার্গেট। বাট ইনিশিয়াল তো হিটটা দেওয়া লাগবে ভাই, তাই না? সো ওই যে হিটটা যে দেওয়া লাগতেছে, তার তো হিট সহ্য করার ক্ষমতাটা থাকতে হবে নাকি? সো ওই যে হিট সহ্য করার যে ক্ষমতাটা থাকতে হবে, ওই জিনিসটাই কিন্তু তার টার্গেট, ঠিক আছে? যে হিট অ্যাবজর্ব যে সে করতে পারে। তো সবচেয়ে বেশি হিট অ্যাবজর্ব কি করতে পারে, পাইরেক্স গ্লাস। সো এই জন্য হচ্ছে আমরা এটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, ওর চেয়ে বেশি অ্যাবজর্ব করতে পারে এমনও আছে, বাট জিনিসটা তো কস্ট ইফেক্টিভও হইতে পারে, তাই না? সো কস্ট ইফেক্টিভ প্লাস হচ্ছে এই যে আমাদের হিট অ্যাবজর্বেশন ক্ষমতা বেশি কার, পাইরেক্স গ্লাসের। এই জন্য আমরা কি করি, পাতন ফ্লাস্কে আজীবন কোন গ্লাস ইউজ করে থাকি জনগণ বলেন তো? পাতন ফ্লাস্কের মধ্যে আমরা আজীবনই কিন্তু হচ্ছে পাইরেক্স গ্লাসটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? নাইস। তো এখন এই যে ডেকন 90, এটা তো একটু আগে আপনাদেরকে পড়ে আসছি, সেটা কি বলেন তো, কি মনে রাখতে বলছিলাম, যেখানে মধ্যে মনে রাখবেন যে ও কি, ও হচ্ছে পরিবেশ বান্ধব যে একটা ব্যাপার, সেটা মনে রাখবেন আপনারা, বলে আসছিলাম। তারপর কি মনে রাখতে বলছিলাম বলেন তো জনগণ, দেখি মনে আছে কিনা, বায়ো ডিগ্রেডেবল, তাই না? বায়ো ডিগ্রেডেবল। আর কেউ যদি মনে করেন যে আমি এক্সট্রা লিখতে চাই, এটা লিখতে পারেন যে আলকাতরা গ্রিজ দূর করতে সে কাজে লাগে, ঠিক আছে? আলকাতরা গ্রিজ, এটা আমি আগের বার বলিনি, এখানে জায়গা আছে তাই বলে দিচ্ছি, গ্রিজ দূর করতে তাকে ইউজ করা হয়, দূর করতে তাকে আমরা ইউজ করে থাকি। ওকে, সো হচ্ছে এগুলো একটু মনে রাখতে পারেন আপনারা, এগুলো মনে রাখলে পরীক্ষা ইনশাআল্লাহ পাস হয়ে যাবে, ঠিক আছে? একটু পয়েন্ট করে লিখেন যেন দেখতে একটু ভালো লাগে, আর কিছু না। হ্যাঁ, ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের অবস্থা চলে গেল, আমি এতক্ষণ যা পড়লাম তার এক্সিকিউশন লেভেল এখানে চলে আসছি। ওকে, তাহলে এবার সামনে কি আছে জনগণ খেয়াল করেন, এই যে দেখছেন আবার সেম কোশ্চেনটা কিন্তু, এই যে ক্রোমিক অ্যাসিড যেটা আছে, সেই ক্রোমিক অ্যাসিড কিভাবে হচ্ছে আমার গ্লাস যে অ্যাপারটাস আছে সেটা থেকে তেল জাতীয় পদার্থ দূর করে দেয়, রুয়েটে আসছে সরি, রিসেন্ট টাইমের মধ্যে। এবার একটু ফোকাস করেন যে আমার জন্য কে কে ছিল এখানে মধ্যে, আরেকবার বলি যে আমার এখানে K2Cr2O7 প্লাস কি ছিল, প্লাস কিন্তু H2SO4 ছিল, রাইট? তো এখন দেখেন আমরা কি করব, এখন যেটা হইতেছে আমি আপনাকে রিঅ্যাকশন সহই লিখি। ইনিশিয়ালি K2Cr2O7 প্লাস H2SO4 টা রিঅ্যাকশন করে। এখন আমরা সবাই মোটামুটি এখানে জানি সেটা কি বলেন তো, সেটা হচ্ছে A হচ্ছে প্লাস, ঠিক আছে, প্লাস এ কি মাইনাস, এখানে ও হচ্ছে প্লাস, ও কি মাইনাস। তাহলে কি হবে বলেন তো, একটার প্লাসের সাথে আরেকটার মাইনাস, আরেকটা মাইনাসের সাথে আরেকটার প্লাস। যেমন আমি বলি, এই পটাশিয়ামটা প্লাস, ও যুক্ত হবে মাইনাসের সাথে, তাহলে কি উৎপন্ন হবে, K2SO4। আর এরপরে কি হবে জনগণ দেখেন তো, এখানের মধ্যে ছিল মাইনাস, সে যুক্ত হয়ে যাবে প্লাসের সাথে, তাহলে কি উৎপন্ন হয়ে যায়, H2Cr2O7, এটা হয়ে যায় জনগণ, ঠিক আছে? কিন্তু সে কি অনেক বেশি আনস্টেবল একটা কম্পাউন্ড, তাই সে ভেঙে ফেলতে চাচ্ছে। তাহলে কি হবে একটু পরে বলেন তো, একটু পরে তুমি দেখবা কি, এই যে মাত্র যে H2Cr2O7 টা হলো, ও একটু পরে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করা শুরু করে, এবং ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে সে কি করে ফেলে, সে করে ফেলে হচ্ছে দুইটা H2Cr O4 ক্রোমিক অ্যাসিড, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে জিনিসটা চলে আসলো। এবার এই যে ক্রোমিক অ্যাসিডটা আছে, এই ক্রোমিক অ্যাসিডটাই কিন্তু আলটিমেটলি দেখা যায় কি বাকি কাজগুলো করে ফেলে। এবং এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে K2Cr2O7 যেটা আছে, ও কিন্তু H2SO4 এর সাথে যখন রিঅ্যাকশনটা করে, তখন কি কি করে, তখন এখান থেকে সে ক্রোমিক, এই যে ক্রোমেট তৈরি করে থাকে, তারপর কি তৈরি করে থাকে, পটাশিয়াম সালফেট তৈরি করে থাকে, এবং এখান থেকে এর মধ্যে সাথে কি উৎপন্ন হয়, প্রচুর পরিমাণ কিন্তু অক্সিজেন রিমুভ হয়। এবং এই যে মাত্র অক্সিজেনটা রিমুভ হলো, ও কিন্তু জায়মান অক্সিজেন, এবং এই যে জনগণ জায়মান অক্সিজেনটা না, এই জায়মান অক্সিজেনটাই কিন্তু মেইন গ্যাঞ্জামটা করে, ঠিক আছে? এই জায়মান অক্সিজেনটা কিন্তু আলটিমেটলি ময়লাগুলোকে সবকিছুকে নষ্ট নষ্ট করে ছেড়ে দেয়, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি যদি একটু পিছনের দিকে যাও, তাহলে তুমি এই রিঅ্যাকশনটাই পাবা আসলে এখানে। দেখো আমি কিন্তু আগে লিখে আসছি লাইনটা, জাস্ট
একটু কানেক্ট করে দিচ্ছি যে এই যে K2Cr2O7 H2SO4 ফলে পটাশিয়াম সালফেট, এই যেখানে পটাশিয়াম সরি ক্রোমিয়াম সালফেট, এই পানি আর হচ্ছে জার্মান অক্সিজেন, এবং এই জার্মান অক্সিজেন দিয়ে কিন্তু কি হয়েছে, ময়লা দূর হয়েছে। দেখছো এটা কিন্তু লাইনটা বলা আছে এখানে। ওকে, সো এখান থেকে একটু রিডিং করে নিতে পারো তোমরা, বাট তুমি হচ্ছে রিঅ্যাকশন গুলো লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা মোটামুটি হচ্ছে আমাদের বইটার কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলতে যাচ্ছি। ঠিক আছে, কত ইজি একটা কোয়েশ্চেন দেখেন আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কোয়েশ্চেন গুলো হয়ে গেল। এবার কি হইলো, এবার দেখেন আমাকে কোয়েশ্চেন করছে পরে কোয়েশ্চেনের মধ্যে পিপেটের ব্যবহার কি। তাহলে আমার পিপেটের ব্যবহার জন্য কি বলেন তো ভাইয়া, কি বলছেন একটু আগে, যে এক পাত্র থেকে বা এক বিকার থেকে কি করা, এক পাত্র থেকে আরেক পাত্রে কি ট্রান্সফার, আরেক যে পাত্রটা আছে সে আরেক পাত্রের মধ্যে কি ট্রান্সফার করতে হয় বলেন তো জনগণ, আরেক পাত্রে আমাদের যে লিকুইড আছে, তরল আছে, সে তরলকে ট্রান্সফার করতে হয়। তরলকে কি করতে হয়, ট্রান্সফার করতে হয়। এইটা হচ্ছে আমার জনগণ মেইন কাজ। ঠিক আছে, এরপর কথাটা কি বলছে দেখো তো ভাই, ছবি আঁকতে বলছে। ওকে, তো ছবি আঁকার সময় কি মনে রাখতে বলছে বলেন তো, ইনিশিয়ালি কিন্তু এভাবে নিবেন, তারপর একটু মোটা করে দিবেন। ঠিক আছে, একটু মোটা করে দিবেন, এত মোটাও না আবার, আর নিচের দিয়ে গিয়ে আবার কি করবেন, একটু সরু করে দিবেন। ঠিক আছে, সরু করে দিবেন, মাথার মধ্যে একটু চুক্ষা করে দিতে হবে, তাহলেই চলবে। ওকে, মাথার একটু ছোট করে দিয়েন, কারণ হচ্ছে অবশ্যই উপরেরটার চেয়ে নিচেরটা একটু বড় হবে। ঠিক আছে, ওকে। এখন আপনারা তো কাজ করবেন, তখন হচ্ছে একটু ভালো করে জিনিসপাতিগুলো করে নিয়েন। ওকে, আমি তো স্কেল ছাড়া রাখছি, আপনি স্কেল সহ করে ধীরে 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 কাজগুলো করবেন। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে কি পাচ্ছি দেখেন, নিচের কোন ছবিটা কোনটার মধ্যে কাজ করবে সেটা নিয়ে কাজ করতে বলছে। তাহলে এবার জনগণ তোমরা একটু আমাকে বলো তো, প্রথম ছবিটা কিসের বলো তো, প্রথম ছবিটা হচ্ছে বুলেটের, তাই না, প্রথম ছবিটা হচ্ছে বুলেটের, খুব সুন্দর। পরের ছবিটা কিসের, পরের ছবিটা হচ্ছে আপনার দেখিয়ে বুঝতেছে ও কি, বিকারের, তাই না। তারপরটা কি বলতো ভাইয়া, তারপর হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, মাত্রই পড়ে আসছো তোমরা, তাই না, কনিক্যাল ফ্লাস্ক। আর লাস্টে যেটা আছে ওটা কি বলতো ভাইয়া, ওটা হচ্ছে আমার পিপেট, মাত্রই পড়ে আসছো। ঠিক আছে, স্পেসিফিক যে জিনিসগুলো থেকে কোয়েশ্চেন আসছে আমি কিন্তু আপনাদেরকে ওই জিনিসগুলো সলভ করাই দিছি। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই জিনিসগুলো কি আসলে পারবো জনগণ, কি মনে হয় পারা যাবে, যাবে। ওকে, তাহলে এই বন্ধ হয়ে গেল আমাদের কাজগুলো। এবার যদি একটু সামনের দিকে যাই, তাহলে এবার আমরা সুন্দর করে কিছু কোয়েশ্চেন সলভ করা শুরু করতে চাই। এখানে কি কোয়েশ্চেন করছে দেখো, যে তরল দ্রব্য ফোটানোর জন্য কোন পাত্রটি উত্তম হবে। এখন চিন্তা করে দেখো, আমার বিকার বা কনিক্যাল ফ্লাস্ক, এগুলোর কাজ কি, এগুলোর কাজ হচ্ছে সলিউশন তৈরি করা, তাই না, সলিউশন তৈরি করা হচ্ছে মেইন কাজ। কিন্তু এখানে বলছে হিট দিতে হবে, তাহলে হিট দিতে হলে আমার মেইন কাজটা কি বলতো, ওর হিট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। এখন হিট সহ্য করার ক্ষমতা, মনে করে দেখো তোমরা ল্যাবরেটরিটা করছো, তো আমি একটু বলি যে এখানে ধরো হচ্ছে কি থাকে, এখানে হচ্ছে এরকম টাইপ একটা স্ট্যান্ড থাকে। ঠিক আছে, এবং ওই স্ট্যান্ডটার উপর কি হয় বলতো, ওই স্ট্যান্ডটার উপর এখানের মধ্যে একটা সুন্দর করে আমরা কিছু এরকম ভাবে নিয়ে নিই, তাই না, এবং তার উপর আমরা হিটটা দিই। ওকে, নিচের দিকে হচ্ছে এরকম হিটটা আমরা দেওয়ার চেষ্টা করি ভাবে। আর এর উপরে মনে করে দেখো তো, যে আমাদের কি থাকে, একটা ফ্লাস্ক থাকে। ফ্লাস্কটা কেমন ছিল মনে আছে সবার, একটু গোল এর মতো ছিল না, ছোটবেলা থেকে তোমাকে মনে করে দেখো তো, একটু গোল এর মতো ছিল না। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় গোলতলি ফ্লাস্ক। ঠিক আছে, একে কি বলা হয় বলতো, গোলতলি ফ্লাস্ক। ওকে, এবার গোলতলি ফ্লাস্ক কি করতে পারে, প্রচুর হিট সহ্য করতে পারে। সো আলটিমেটলি দেখা যায় কি, আমাদের জিনিসটা খুব ভালোভাবে একটা ফ্রুটফুল অ্যান্সার দেয় সব সময়। কারণ তুমি বুঝতেই পারতেছো আমাদের কিন্তু অনেক সময় অনেক হিউজ লেভেল হিট দেওয়া লাগে। ঠিক আছে, কারণ তুমি চিন্তা করো, নর্মাল যদি তুমি হচ্ছে লবণ পানির মিক্সচারও নাও, তাহলে লবণের গলনাঙ্ক কি 801 ডিগ্রি পর্যন্ত হয়ে যায় না, মনে পড়ে তোমাদের সোডিয়াম ক্লোরাইডের লবণ যেটা। সো আমাদের কিন্তু প্রচুর হিট দিতে হয় এখানে। সো এটা নির্ণম কাকে ইউজ করবো বলেন তো জনগণ, আমরা ইউজ করবো হচ্ছে গোলতলি ফ্লাস্ককে। ওকে, এটা খুব ভালো করে একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার কেন ছবিগুলো আঁকতেছি বারবার, কারণ হচ্ছে আলটিমেটলি হয় কি, এক্সাম হলে আসলে এই ছবিগুলাই ভিজুয়ালি মনে থাকে। ঠিক আছে, তো চিন্তা করবো যত বেশি ভিজুয়ালাইজ করা যায়, কারণ ভিজুয়ালাইজ যেটা হয়ে যায় না, সেটা মনে রাখা খুব সহজ। বুঝতে পারছি, আগে ভিজুয়ালাইজ করব, তারপর আমরা কাজগুলো এক্সিকিউট করার একটা ট্রাই করব। ওকে জনগণ, ঠিক আছে। এবার তাহলে খেয়াল করো, এখানে যখন কাজটা করতেছি, এখানে কি বলছে, যে রসায়ন পরীক্ষাগারের মধ্যে প্রচলিত বোরের দ্বার সর্বনিম্ন কত আয়তন। দেখছো, এই কোশ্চেনে কিন্তু আমি তোমাকে বারবার করে বলতেছিলাম, কি বলছিলাম বলতো ভাই, যে দশমিকের পর এক ঘর পর্যন্ত, তাই না, কি বলছিলাম, 0.1 সেন্টিমিটার কিউব পর্যন্ত সে কাজ করতে পারে, বা 0.1 সিসি পর্যন্ত কাজ করতে পারে, 0.1 ml পর্যন্ত কাজ করতে পারে, একই কথা। বাট আলটিমেটলি কি 0.1 পর্যন্ত, দশমিকের পর কয় ঘর, এক ঘর। তাহলে এবার জনগণ আপনার আমাকে বলতে, এখানে অ্যান্সার কোনটা হবে, এখানে অ্যান্সার হবে এই সি নাম্বারটা। দেখছেন কত সুন্দর করে চলে আসছে, তাই না। সো ব্যাপারটা কিন্তু আমাদের ভালো করে জানতেই হবে। ওকে, পারা গেল। এবার তাহলে খেয়াল করেন, এই পর্যন্ত হয়ে গেছে। এবার হচ্ছে গ্লাস সামগ্রীর মধ্যে কোন পরিষ্কারকটা ব্যবহার করা হয়। তাহলে এবার জনগণ আপনারা আমাকে বলেন তো, এটা আমি অনেকবার পড়াইছি আজকে ক্লাসে, যে গ্লাস সামগ্রীর মধ্যে কি কি ছিল মনে করে দেখেন, ক্রোমিক অ্যাসিড ছিল,
এটা একটা ছিল, তাই না? তারপর কি ছিল বলেন তো? সোডিয়াম কার্বনেট ছিল, তারপর হচ্ছে H2SO4 ছিল, সরি সোডিয়াম কার্বনেট ছিল, তাই না? কিন্তু আমাদের কি লাগছে? গ্লাস সামগ্রী। গ্লাস সামগ্রীর মধ্যে কিন্তু কোনটা ইউজ করি আমরা বলেন তো ভাইয়া? ইউজ করি কিন্তু ক্রোমিক অ্যাসিড। আর ক্রোমিক অ্যাসিডের মধ্যে কি ছিল বলেন তো একটু দেখি? K2Cr2O7 প্লাস কি বলেন তো? H2SO4। সো এই মিক্সচারটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। তাহলে এবার বলেন তো এখানের মধ্যে এই অপশনটা কোনটার মধ্যে আছে? এই অপশনটা কিন্তু আমার এখানের মধ্যে কাজ করতেছে, ঠিক আছে? সো আলটিমেটলি এই ডি নাম্বারটা আমার অ্যান্সার হয়ে যাবে। দেখছেন কত ইজি একটা কোয়েশ্চেন? সবাইকে বুঝতে পারতেছি? পারতেছি। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এবার যদি আমরা একটু সামনের দিকে যাই জনগণ, তাহলে কি পাই? যে তাহলে যদি আমরা এখানে দেখো কোশ্চেনগুলো ডিফারেন্স বুঝছো, এখানে ছিল গ্লাস। গ্লাস কিন্তু কি দিয়ে তৈরি? ওই পাইরেক্স কাঁচ দিয়ে তৈরি। আর এখানে স্পেসিফিক জেনারেলাইজ করে দিছে যে কোনো কাচের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে যখন যে কোনো কাজের জন্য আমরা কাজগুলো করে থাকি, তখন যদি আমার কাছে ক্রোমিক অ্যাসিডটা না থাকে তখন কি করব? দেখো এখানে অপশনের মধ্যে কিন্তু ক্রোমিক অ্যাসিডটা নাই। হ্যাঁ, তখন কি করব? তখন আমাকে ইউজ করতে হবে হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া ইউজ করতে হবে। ওই যে লিকুইড অ্যামোনিয়া যেটা আছে না, সেই লিকুইড অ্যামোনিয়াটা ইউজ করতে হবে। লিকুইড অ্যামোনিয়াটাকে আমরা সহজ নামে কি বলি বলেন তো? এই লিকুইড অ্যামোনিয়ামের সহজ নাম হচ্ছে লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া। ওকে, সো এটাই হচ্ছে আমাদের মেইন পরিষ্কারক হিসেবে কাজ করবে। মনে রাখবো যে আমাদের অপশনগুলোর মধ্যে আগে আমাকে খুঁজতে হবে ক্রোমিক অ্যাসিড। যদি ক্রোমিক অ্যাসিডটা না থাকে তখন জনগণ কোন দিকে চলে যাবো বলেন তো ভাইয়া? লিকার অ্যামোনিয়া কেসে চলে যাবো। সো অ্যান্সার হয়ে যাবে কি বলতো ভাইয়া? লিকার অ্যামোনিয়া। খুবই সুন্দর জিনিস, তাই না? তো আমরা কিন্তু এই কথাগুলো অনেকবার করে বলে ফেলতেছি। দেখো পরিষ্কার জিনিসটা কতবার করে আসছে, ঠিক আছে? বুলেট পিপের কতবার করে আসছে। সো একটু ঠান্ডা মাথায় পড়বো, আহামরি ব্রেনের উপর কোনো চাপটা পড়ে না। বাট ওই যে বললাম না, জিনিসপাতিগুলো জেনে রাখলে ভালো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে যাই। এবার কি হলো? এবার আমাদের প্রথম টপিকটা কিন্তু আমরা খুব সুন্দর করে শেষ করে ফেলতে পারছি। এবার আমরা আমাদের সেকেন্ড টপিকটা একটু দেওয়ার চেষ্টা করব। এবং এই টপিকটা মজাদার কেন জানো? কারণ এটার মধ্যে কিন্তু ম্যাথ আছে। ম্যাথ আছে, আর আমরা জানি ইঞ্জিনিয়ারিং হিসেবে আমাদের সবারই ম্যাথ করতে খুব ভালো লাগে, তাই না? থিওরিটিক্যাল পড়ার তো মনে হয় যে কি করতেছে এগুলো ভাই, তাই না? যখনই ম্যাথ আসে তখন আমরা খুব খুশি হয়ে লাফালাফি করে একাকার অবস্থা হয়ে যায়, তাই না? তো জনগণ আমরা ওই জিনিসটাই ঠান্ডা মাথায় করে ফেলবো। তো কেউ প্যারা নিও না, চিলমুড়ে থাকো। ইনশাআল্লাহ সুন্দর করে আমি জিনিসটা এক্সিকিউট করার ট্রাই করব। এখন আগে বুঝো যে আমরা যখন এখানে এই ব্যালেন্সটা জিনিসপাতি করার চেষ্টা করতেছি, আগে বুঝো যে যেকোনো কিছুতেই যখন আমরা কাজ করতে চাই রিয়েল লাইফে, আমরা কিন্তু কখনোই 100% এফিসিয়েন্সি কিন্তু পাই না। এটা মনে রাখতে হবে তোমাদেরকে, যে কোনো কিছু যখন আমরা কাজগুলো করি কিছু না কিছু কিন্তু ত্রুটি থেকেই যায়। ইভেন তুমি যখন এখন পড়াশোনা করতেছো, এই যে এত বছর মানে অ্যাডমিশন লেভেল পার হয়ে গেছে, এতদিন পার হয়ে গেছে, এখন এসে তুমি কাজটা করার চেষ্টা করতেছো, বাট তুমি কি যা প্ল্যান করছো তা কি এত সপ্তাহের মধ্যে একবার ফুল এক্সিকিউট করতে পারছিলা? পারো না কিন্তু, চিন্তা করে দেখো। কিন্তু তাই বলে কি তুমি হতাশ হয়ে যাবা? তাই বলে কি তুমি জিনিসটা ছেড়ে দিবা? না, আমরা কিন্তু ওই যে একটু কম ল্যাকিং নিয়ে নিয়ে ধীরে ধীরে পড়া নিয়ে নিয়ে কিন্তু আমরা আগায় যাচ্ছিলাম, তাই না? এবং তোমাদের কিন্তু সামনে আরো আগায় যেতে হবে ভাইয়া। কারণ আলটিমেটলি কিন্তু দেখো, যত এক্সাম কাছে আসবে তত কিন্তু হচ্ছে আমাদের এই যে লেভেলের জিনিসপাতি গুলো আছে না, এই জিনিসপাতিগুলো প্রেসার ক্রিয়েট করা শুরু করবে যে ভাই আসলে হইতাছে না, কি কেমনে কি হচ্ছে, কি করব, কেমনে আগাবো। এটা কিন্তু আমার সময় আমার হয়েছে। আমার বুয়েট এক্সামের আগে আমিও প্যারা খাইছি, অনেক প্যানিক করছি, ঠিক আছে? কারণ এখন তো টিকে গেছে আল্লাহর রহমতে, গ্রাজুয়েশন অনেক দূর আগায় গেছে, এই জন্য আমি জানি। কিন্তু হচ্ছে টিকার আগ পর্যন্ত তো আর জানি না যে কি হবে না হবে। সো এই সময় প্যানিক করা যাবে না একদমই, ঠিক আছে? খুবই ঠান্ডা মাথায় যা আসবে তা এক্সিকিউট করে আগায় যেতে হবে, ঠিক আছে? কারণ আলটিমেটলি জীবনের কাজ কি? জীবনের কাজ হচ্ছে এক্সিকিউট করার একটা চেষ্টা করা। চেষ্টা করা তোমার হাতের মধ্যে আছে ভাইয়া। তুমি কি কখনো হচ্ছে জানো যে রেজাল্ট কি হবে? এরকমও হইতে পারে অনেক ভালো এক্সাম দিয়ে তোমার রেজাল্ট খারাপ আসছে, আবার অনেক খারাপ এক্সাম দিয়ে রেজাল্ট ভালো আসছে, এরকমও তো হয়, তাই না? হয় কিন্তু। সো আমরা খালি কি করব? কোনো কিছু চিন্তা ভাবনা না করে খালি যেটা করতেছি ওটার উপর ফোকাস দিব, ঠিক আছে? ওই এক্সট্রা চিন্তা ওভারথিংক কখন আসে? যখন তুমি রেজাল্ট নিয়ে চিন্তা করো। সবসময় চিন্তা করে দেখবা যে ওভার থিঙ্কিংটা হয় রেজাল্ট নিয়ে, কখনো কাজের এক্সিকিউশনে ওভার থিঙ্কিং হয় না। এটা মাথায় রাখবা যে রেজাল্টটা কি খারাপ হবে এটা নিয়ে হবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি চিন্তাই করে নাও যে না আমি রেজাল্ট নিয়ে ভাববোই না, আমি খালি ভাববো এখন কি করতেছি সেটা, তাহলে কিন্তু তুমি দেখবা কি তোমার অর্ধেক প্রেশার কমে গেছে, ঠিক আছে? আর সবসময় মনে রাখবা ভাই, যত কিছুই করো দিন শেষে সবকিছুর ঊর্ধ্বে কিন্তু মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করছেন, এবং তোমার জন্য ভালো একটা প্ল্যান কিন্তু ওনার কাছে আছে। সো এই জন্য নেক্সট টপিক শুরু হওয়ার আগে একটু বলে নিলাম যে ভাই, ত্রুটি হোক, যাই হোক, ভুল করো, যাই হবে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখো। দিন শেষে আল্লাহ সবচেয়ে ভালোভাবেই হচ্ছে সবচেয়ে বেশি করেই তোমার জন্য কিছু ভালো প্ল্যান করছেন, ঠিক আছে? তো ধৈর্য ধরে কাজ করতে থাকো। আর আমরা হচ্ছে আমাদের এখানে এই ব্যালেন্স নিয়ে কাজ করা শুরু করি। কারণ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করেছেন, তখন উনি এমন ভাবে সবকিছু দিয়েছেন যেন সবকিছু একটা ব্যালেন্স আকারে থাকার চেষ্টা করে। ওকে, সো এই জন্য হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিইং বা আমরা যখন কাজগুলো করার চেষ্টা করি, আমরাও চেষ্টা করি জিনিসটাকে যত বেশি পরিমাণ ব্যালেন্সড ওয়েতে রাখা যায়।
এবং ওই ব্যালেন্স থেকে কিন্তু আমরা অনেক বেশি জিনিসপাতি ইউজ করে থাকি। যেমন তুমি ধরো বাজারে যখন কোনো কিছু কিনতে যাও, তখন কি আমরা জিনিসগুলোকে একটা মাপ দেই না? বা তুমি যখন হচ্ছে জিনিসগুলোকে নিয়ে ইন্টিগ্রেট করতে চাচ্ছ, আলু কিনতে চাও বা হচ্ছে যেকোনো কিছু কিনতে যাও, তখন কি করা হয়, একটা সার্টেন মাপ দিয়ে তারপর তোমাকে জিনিসটা দেওয়া হয় যে এত কেজি হয়েছে ভাই নেন, এত কেজি হয়েছে ভাই নেন, এরকম ভাবে বলে না? সো ওই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের কাজ। ওকে, সো ওইখানে কেমিস্ট্রির জন্য আরো সূক্ষ্ম ভাবে জিনিসটাকে আমার মাপার জন্য আমরা এই পলভঙ্গি ব্যালেন্সটাকে ইউজ করে থাকি। যে ঠিক আছে, আমাদের একদম কানায় 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 মিলে আছে, কিন্তু অল্প একটু, একদম অল্প একটু এদিক সেদিক আছে, ওই অল্প একটুর জন্য হচ্ছে আমরা এটা ইউজ করে থাকি। বুঝছো? তাহলে ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করতে চাই নাকি? তো চলো দেখি কি হয়। এখন শুরুতেই আমরা এখানে একটা ছবিটা দেখায় ফেলতে চাই। দেখো এখানে যখন তুমি কাজটা করতেছো তখন কি হইতেছে, তখন দেখো এটা হচ্ছে আমাদের পলভঙ্গি ব্যালেন্সের একটা জাস্ট ভিজুয়ালাইজেশন। এখানে ছোট করে আঁকা হয়েছে, অবশ্যই বড় ব্যাপারটা আরেকটু অন্যরকম হয়। এখন কি করা হয়েছে, পুরো জিনিসটা একটা বদ্ধ পাত্রের মধ্যে করা হয়, প্রথম কথা, ঠিক আছে? একটা ভ্যাকুয়ামের মধ্যে করা হয়, বদ্ধ পাত্রে। হ্যাঁ, কাঠের বদ্ধ পাত্রে করা হয়, কাঠের বদ্ধ পাত্রে করা হয়। এখন জনগণ, কাঠের বদ্ধ পাত্রে যখন করা হচ্ছে, খুব ক্লিয়ারলি একটু মাথায় রাখতে হবে সেটা কি, সেটা হইতেছে ভাইয়া এখানের মধ্যে ভিতরে কিন্তু ভ্যাকুয়াম, ঠিক আছে? ভিতরে কিন্তু বায়ু শূন্য রাখা হয়। ভিতরে বায়ু শূন্য রাখার জন্য কিন্তু কাঠের পাত্র ইউজ করা হচ্ছে। কেন বলেন তো? কারণ আলটিমেটলি কাঠের পাত্র যখন কাজ করতেছি, যদি বায়ু শূন্য না হয়, তাহলে এবার বায়ুরও তো একটা ভর থাকতে পারে, পারে না? বা বায়ু তো বিক্রিয়া করে ফেলতে পারে, পারে না? সো ওই যে বায়ুর যে একটা আলাদা একটা ইমফাসাইজ থাকতে পারে, ওই ইমফাসাইজটা আমরা এখানে চাচ্ছি না, ওই ইম্প্যাক্টটা আমরা এখানে চাচ্ছি না, ঠিক আছে? সো এই জন্য আমরা কি করে ফেলি, জিনিসটাকে বায়ু শূন্য করে আমরা একটা কাঠের পাত্রের মধ্যে রেখা দিছি। এবার আমাদের দুইটা সাইড থাকে, একটা সাইডে হচ্ছে আমাকে বস্তু নিতে হয়, একটা সাইডে বস্তুকে নিতে হয়, আর আরেকটা সাইডে হচ্ছে এখানে বাটখারা নিতে হয়, বাটখারা নিতে হয়। এটা হচ্ছে আমার মেইন কাজ, ঠিক আছে? এবার বাটখারা ইউজ করে আমি জিনিস দুটোকে ব্যালেন্স করা একটা ট্রাই করি। এখন ব্যালেন্স করার যখন ট্রাইটা করতেছি, তখন একটা ছোট্ট সমস্যা হয়, যেটা বললাম, সে দশমিকের 5 ঘর বা 4 ঘর পরে গিয়ে হালকা একটু চেঞ্জ হইতেও পারে, ঠিক আছে? যেটা তুমি সূক্ষ্মভাবে তুমি হয়তো বুঝবা না, কিন্তু এখানে যখন ছোট একটা ব্যালেন্সের মধ্যে জিনিসগুলোকে প্লেস করতেছো, তখন তুমি দেখবা কি, অল্প একটু এদিক সেদিক হইলো, এই যে কাঁটাটা দেখতেছো না, এই কাঁটাটা একদম 100% সমান না হলে ব্যালেন্স হবে না, ঠিক আছে? জিনিসটা এমন ভাবেই তৈরি, সে জিনিসটা একদম দশমিকের 3-4 ঘর পর্যন্ত যদি সেম না হয়, তাহলে জিনিসটা কিন্তু ভালো হয় না। এই জিনিসটা একদম মিডলে কিন্তু আসবে না, এই সূচটা দেখতে পাচ্ছ সবাই, এই যে এখানে যে একটা সূচের মতো একটা ব্যাপার স্যাপার আছে, এটা কিন্তু একদম ব্যালেন্স যখন হবে, তখনই সে মাঝখানে যাবে। যদি এক্সাক্ট ব্যালেন্স না হয় জনগণ, তাহলে সে কিন্তু মাঝখান বরাবর যাবে না। সো আমাদের কাজটা কি বলতো ভাইয়া, সবকিছুতে এই ব্যালেন্সটা হচ্ছে নিয়ে আসা, তাই না ভাই? ঠিক আছে, এই যে এক সাইডের মধ্যে হচ্ছে বস্তু আছে, এক সাইডের মধ্যে বাটখারা আছে, এদের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করা। এখন যখন ব্যালেন্সটা ক্রিয়েট করতে চাই, তখন কি হয় দেখো তো ভাইয়া, তখন হচ্ছে এই মাথার মধ্যে দেখো হালকা একটু ভর লাগানো আছে, খেয়াল করতে দেখতে পারবো হয়তো, যেখানে হালকা একটু ভরটা লাগানো থাকে এখানে। হ্যাঁ, এখানে হালকা একটু ভর আমরা লাগাই দিব আর কি, ঠিক আছে? এরপর ওই ভরটাকে হচ্ছে আমরা এদিক সেদিক নাড়াতে পারি, এবং ওই নাড়ানোর মাধ্যমে কিন্তু আমরা জিনিসগুলো ব্যালেন্স আনার ট্রাই করি। যেমন ধরো জিনিসটা হচ্ছে, ধরো এদিকে একটু কম ভর হয়ে আছে, তার মানে হচ্ছে এদিকে ভরটা একটু বেশি, সুইটা এদিকে থাকবে। সো ব্যালেন্স করার জন্য আমরা কি করবো, কি একটু এদিকে সরাই নিয়ে আসবো। সো এখন ইনিশিয়ালি কিন্তু ও মাঝখানে থাকে, পরে আমরা ব্যালেন্সের সুবিধার জন্য ডানে অথবা বামে সরাই নিই। তাহলে প্রথম কথা একটু বুঝো যে এখানে ব্যালেন্স আউট করার জন্য মাথার উপর একটা এক্সট্রা ভর ইউজ করা হয়ে থাকে, ওই এক্সট্রা ভরের নামই হচ্ছে রাইডার। এবং রাইডারের সবচেয়ে বড় কাজ কি, রাইডারের সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের ব্যালেন্সে হেল্প করা। কিসে হেল্প করা? ব্যালেন্সিং এ হেল্প করা। খুব ক্লিয়ারলি বুঝো কিন্তু, এখানে কিন্তু যখন তুমি এখানে বস্তু আর বাটখারা নিছো, তখন কখনোই তুমি 100% শ্রমিকের 4 ঘর পর্যন্ত এই সূচটাকে মাথায় মানে মাঝখান বরাবর আনতে পারবা না, এটা পসিবল না সাধারণত। এই জন্য মাথার উপর ব্যালেন্স আউটের জন্য একটা কি দেওয়া হয়, একটা এক্সট্রা ভর দেওয়া হয়। ওই যে এক্সট্রা হালকা একটু ভর, ওই ভরটাকে আমরা কি বলি জনগণ বলতো? রাইডার বলি। এবং ওই রাইডারটা নিয়ে কিন্তু আমার কাজ, ঠিক আছে? তো চলো এখন কি করব, এই যে রাইডারটা আছে, এই রাইডারটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ও ব্যালেন্সে হেল্প করে, আর তার সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে ওকে ডানে বা বামে সরানো যায়, ঠিক আছে? ও ডানে বা বামে কি করা যায়, ইজিলি সরানো যায়। ওকে, সরানো যায় ওকে। ওকে, এই দুটো কথা আমাকে মনে রাখতে হবে, তাহলেই চলবে। ওকে, তাহলে এবার সুন্দর করে আমি ডানে বা বামে সরাই ফেলছি, ব্যালেন্স আউট করে ফেলছি, এইটুকু আমরা জানলাম। তাহলে এবার আমার নিয়তটা কি? আমার নিয়তটা হচ্ছে আমরা এক্সাক্ট ভ্যালুটা চাচ্ছি, তাই না? তো চলো আমরা একবার এক্সাক্ট ভ্যালুটা দিয়ে একটু কাজ করে ফেলি।
তাহলে কি হচ্ছে আগে দেখো, এখন আমাকে দুইটা সিনারিও কল্পনা করতে হবে। একটা সিনারিও হচ্ছে প্রথম যে কেসটা, ওইটা কেসে কি হয়েছে একটু দেখো, যে আমার এমন একটা হচ্ছে আমরা ব্যালেন্স নিছি, যে ব্যালেন্সটার মধ্যে আমার মাঝখানে রাইডারটা আছে, মানে এই পয়েন্টে রাইডারটা আছে 0 পয়েন্টে। হ্যাঁ, তোমরা খালি এইটুকের ছবি কিন্তু পরের পেজে দেখতেছো, এইটুকু নিচেরটাও কিন্তু আমরা আঁকি নাই, ঠিক আছে, শুধু এইটুকুর ছবি তুমি এখানে পরের পেজে দেখতেছো। এইখানে মাঝখান বরাবর রাইডারকে রাখা হয়, এরপর এখানে দাগ সংখ্যাগুলো নিয়ে কাজ করা হয়। দেখো পরের পেজে এটাই করছে, মাঝখান বরাবর রাইডারটাকে রাখা হয়েছে এই সাইডে, এবং এই সাইডে নিয়ে কাজগুলো করা হয়েছে, ঠিক আছে। যদি রাইডারটা মাঝখান বরাবর থাকে, রাইডারটার যদি কি হয়, এমন একটা ব্যালেন্স যদি থাকে যেখানে 0 হচ্ছে মাঝে আছে, 0 যদি মাঝে আছে এরকম হয়, এবং যদি হয় এরকম যে দুই দিকে 50টি করে দাগ আছে, দুই দিকে 50টি করে দাগ আছে, 50টি করে কি আছে, দাগ আছে, এই দুটো শর্ত যদি ফুলফিল হয়, তখন রাইডারের ধ্রুবক বের করতে হয়, যে এই সিম্পল পরিমাণটা সে সবসময় আমার কি করবে, আমার মেনটেন করবে। ওই যে রাইডারের যে সিম্পল জিনিসটা, যেটা হচ্ছে আমার কি ব্যালেন্স করার জন্য লাগতেছে, সেটাকে আমরা বলি হচ্ছে রাইডার ধ্রুবক। এখন এই রাইডার ধ্রুবক জিনিসটা কাকে বলে? রাইডার ধ্রুবক জিনিসটা হচ্ছে ডিপেন্ড করবে যে 0 দাগ কোথায় আছে তার উপর। যদি 0 দাগটা মাঝখান বরাবর থাকে জনগণ, তাহলে কি করব, তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি কাজ যখন করব, তখন এখানে কি নিতে হবে, এখানে নিতে হবে হচ্ছে রাইডার যেটা আছে, সে রাইডারের ভরটা নিতে হবে, এবং এবার কি করব, ভাগ করব হচ্ছে যে কোনো একদিকে রাইডারের দাগ সংখ্যাকে, যে কোনো একদিকে রাইডারের দাগ সংখ্যাকে নিব, ঠিক আছে। রাইডারের যে দাগ আছে জনগণ, সেই রাইডারের দাগ সংখ্যাগুলোকে আমরা নেওয়ার একটা চেষ্টা করব। তাহলে চলো এখন যখন আমরা কাজটা করতেছি, তখন কি করতেছি দেখো, এবার এখানের মধ্যে যখন তুমি কাজটা করবা, আগে দেখো 0 মাঝখান বরাবর আছে, তো আমার শর্ত ফুলফিল হইছে, এই সাইডে দাগ আছে কি 50টা। এবার চলো আমরা কাজগুলো করা শুরু করি। এবার এখানে রাইডারের ভর কত দেওয়া আছে দেখো তো ভাইয়া, 10 মিলিগ্রাম। তাহলে এখানে তুমি সুন্দর করে বসাই দিবা হচ্ছে 10 মিলিগ্রাম, বাট আমাদের অবশ্যই মিলিগ্রামকে কিসে কনভার্ট করতে হবে বলেন তো, গ্রামে। তো আমাদের 10 মিলিগ্রাম ছিল, 10 কে 1000 দিয়ে যদি ভাগ করে দেই বা 10^3 দিয়ে গুণ করে, তাহলে কিসে চলে আসবে, গ্রামে চলে আসবে। আর এরপরে যে কোনো একদিকে একটা, দুই দিকে 50 50 করে আছে, তাহলে আমাকে এত কাহিনী করে লাভ আছে না, দুই দিকে কিন্তু সেম, সুন্দর করে এখানে 50 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। এবার যা আসবে তাই আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা একটু দেখি কি হয় এখানের মধ্যে। দেখো কি নিচ্ছি, এখানে নিব 10 ইন্টু 10^3 ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 50। তাহলে এখন এখানে কত আসলো, 2 ইন্টু 10^4 চলে আসছে, এত গ্রাম। এটা হচ্ছে কি ব্যালেন্স আউট করার জন্য রাডারের ফিক্সড ভরটা আর কি, ঠিক আছে। খুব ইজিলি হয়ে গেল। এবার তাহলে হচ্ছে কেস ওয়ানে আমরা মোটামুটি যখন 0 দাগ মাঝখানে, তখন এই ওয়েতে কাজ করে ফেলছি। ওকে, দুই সাইডে সুন্দর ব্যালেন্স আছে, খুব ভালো লাগতেছে। গ্যাঞ্জামটা হচ্ছে কেস 2 তে। খেয়াল করে দেখো তো ভাইয়া, যখন তুমি কেস 2 তে কাজটা করতেছো, মাঝখানে বরাবর একটা দাগ দিয়ে দিই, তাহলে তোমাদেরকে কম্পেয়ার করাইতে আমার ইজি হবে। সেটা হচ্ছে দেখো, কেস 2 তে যখন তুমি কাজটা করতেছো, তখন একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করো। সেটা হচ্ছে এখন কি হইলো, এখন যেটা হইলো যে আমাদের এবার কিন্তু শুধুমাত্র 0টা একটা সাইডে পড়ে গেছে। যেমন এখানে দেখো, 0টা কিন্তু এবার সর্ববামে চলে আসছে জনগণ, সর্ববামে, খুব ভালো কথা। এবার শুধুমাত্র একদিকেই দাগ, কিন্তু আমার ব্যালেন্সের জন্য কি একদিকে দাগ থাকলে আমার জন্য কি খুব সুবিধা হয় না? জিনিসটা কিন্তু বুঝো, যে যখন হচ্ছে আমরা কাজটা করতেছি দুই সাইডে দাগ দিয়ে আমরা এভাবে কি সংখ্যা রেখে লিখে লিখে অভ্যস্ত না, তাই না? কিন্তু যখন আমাদের একটা সাইডে আছে শুধুমাত্র, আর এক সাইডে টানা 100 কোনো দাগ দিয়ে গেছি, তখন কি আমাকে জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে, লাগতেছে না কিন্তু। সো এই জন্য যেটা করতে হয়, যখনই শুধুমাত্র সর্ববামে একটা 0 দাগ থাকবে, এবং আমাদের এক সাইডে শুধু দাগ, এরকম সিনারিও আসবে, তার মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি আরেকটা সাইডকে কাউন্টে আনতেছো না। তাহলে তোমাকে কি করতে হবে, যেহেতু তুমি এখানে আরো নাই, তাহলে কি করতে হবে, ম্যাথমেটিক্যাল জিনিসটা আনতে হবে। সো এই জন্য আমরা কি করব, যখন এরকম 0টা সর্ববামে থাকবে, তখন আমরা একটা 2 দিয়ে গুণ করে নিব ব্যালেন্সের জন্য, যে এই সাইডটা হচ্ছে এই সাইডের জন্য, বা ব্যালেন্স আউটের জন্য আরেকটা সাইড আছে। সো আমরা এখানের মধ্যে কাজ করার সময় এই ম্যাথমেটিক্যাল ব্যাপারটাকে গুণ করে নিব ব্যালেন্স আউটের জন্য। ওকে, সো কি করতেছি, সেখানে কি নিব, 2 ইনটু রাইডারে কি, 2 ইনটু রাইডারের যে ভরটা আছে, সেই ভরটা ডিভাইড বাই কি, রাইডারের ভর, সরি রাইডারের যে ভরটা, আর কি হচ্ছে ডিভাইড বাই হচ্ছে তার যে দাগ সংখ্যা আছে, সেই দাগ সংখ্যাটা, ঠিক আছে। সর্বোচ্চ দাগ, কারণ এখানে একদিকে দাগ থাকবে, তো অত হামর গ্যাঞ্জামে কিছু হয়, ওই সাইডে দুই দিকে দাগ ছিল, সো যে কোনো একদিকে দাগ নিলেই হইতো। এখানে দাগ আসি এক সাইডে, সো প্যারানো কিছুই নাই। তো চলো একটা এক্সিকিউট করে দেখি কি হয়। এখানে কতটুকু ভর বলছে, 5 মিলিগ্রাম।
তা চলো যেমন কি নিব 2 ইনটু 5 ইনটু 10 ইনভার্স 3। কেন বলেন তো, কেন 10 ইনভার্স 3 করলাম? গ্রামে নেওয়ার জন্য, ঠিক আছে? মিলিগ্রামে ছিল, গ্রামে কনভার্ট করার জন্য 10 ইনভার্স 3 দিয়ে গুণ করছি। এরপর কি করব, সর্বোচ্চ দাগ, তাহলে একটু দেখে বলেন তো এখানে সর্বোচ্চ দাগটা কত জনগণ? সর্বোচ্চ দাগটা হচ্ছে 100। তাহলে এবার সুন্দর করে বিসমিল্লাহ বইলা 100 দিয়ে ভাগ দিয়ে দাও, ঠিক আছে? তাহলে চলো তো দেখি কত আসে এখানের মধ্যে। 2 ইনটু 5 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইড বাই কত? 100। তাহলে এবার দেখেন জনগণ কত আসছে? 10 টু দি পাওয়ার -4 গ্রাম চলে আসছে। দেখেন তো জনগণ, সুন্দর করে ব্যাপারটা মিলে গেছে না? মিলে গেছে, ওকে? তাহলে এখন আমরা এখানে কাজগুলো করে ফেললাম। তাহলে এখানে কি হলো, রাইডার ধ্রুবক বের করা আমরা শিখলাম। তাহলে আমরা কয়টা সিনারিও কেস গুলাতে খেয়াল রাখতে হবে? কেস 1 হচ্ছে আমরা জিরো যখন মাঝখানে দুই সাইডে দাগ আছে তখন কিন্তু কোনো দুই দিয়ে গুণের কাহিনী নাই, শুধু ভর নিছো, দাগ দিয়ে ভাগ দিছো। কিন্তু যখন জিরোটা একটা সাইডে চলে গেছে, ডানে বা বামে যে সাইডে থাকুক তোমার ইচ্ছা, জিরো যদি একটা সাইডে চলে যায় তখন এক্সট্রাটা কি দিয়ে গুণ দিতে হয়? এক্সট্রা একটা 2 দিয়ে গুণ দিতে হয়, এটা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। জিরো যদি যে কোনো একদিকে চলে যায় তাহলে এক্সট্রাটা কি দিয়ে গুণ দিব? এক্সট্রা একটা 2 দিয়ে গুণ দিব ব্যালেন্স আউটের জন্য, ওকে? মনে থাকবে? চলো দেখি তাহলে কি হয়েছে সামনে। এবার দেখি আমরা ম্যাথ গুলো করে ফেলি যে কি হয়েছে এখানের মধ্যে। এখানে আমাদের দেখো কি কোশ্চেনটা করলো, এখানে আমাদের কোশ্চেনটা করলো যে ভাই এখানে নিক্তির সর্ববামে হচ্ছে 0 আছে, মোট দাগাঙ্কন 100, রাডারের ভর হচ্ছে 10 মিলিগ্রাম। তাহলে কি হচ্ছে, রাডার ধ্রুবকের মান কত? কি বলছিলাম বলতো ভাই, যখন একটা সাইডে জিরো যখন সর্ববামে, এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিরো যখন সর্ববামে তখন এক্সট্রা কি দিয়ে গুণ দিতে হয় জানি বলেন তো? 2 দিয়ে গুণ দিতে হয়। তাহলে করেন 2 ইনটু কত বলেন তো? রাইডার যেটা আছে সেই রাইডারের ভরটা ডিভাইড বাই কি বলেন তো? ডিভাইড বাই হচ্ছে আমার যে দাগ সংখ্যা আছে সেই দাগ সংখ্যাটা। তো জনগণ চলেন অ্যাপ্লাই করা শুরু করে দেখি কি হয়। অ্যাপ্লাই যদি করেন তাহলে কি হচ্ছে দেখেন এখানের মধ্যে, এখানে নিলাম 2, খুব ভালো কথা। এই যে রাইডারের ভরটা দেওয়া আছে 10, আমি কত নিব এবার? 10 ইনটু 10 ইনভার্স 3, কারণ কিছু নিতে হবে, গ্রামে নিতে হবে। দাগ কত আছে? 100, তার নিচে বসায় দেন 100, বাস কাজ শেষ, ঠিক আছে? তো চলেন দেখি এটা কত আসে। এখানের মধ্যে যদি কাজগুলো করি তাহলে 20 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইড বাই কত? 100 চলে আসছে। তো হিসাব করলে আমাদের এখানে চলে আসবে 2 ইনটু 10 টু দি পাওয়ার -4 এত গ্রাম, ওকে? আচ্ছা, এবার কি হইলো, এবার যদি পরেরটার মধ্যে আমরা একটু কাজ করার চেষ্টা করি। এবার জিরোটা আসছে মাঝখানে, খুব ভালো কথা, যে জিরো মাঝখানে আসছে, ডান দিকে সর্বোচ্চ দাগ 50, তাহলে 10 মিলিগ্রাম ভয়ের আগে ব্যবহার করা হচ্ছে, ধ্রুবকের মানটা কত হবে? খুব সুন্দর একটা ব্যাপার কিন্তু, হ্যাঁ। তাহলে এবার জিরো মাঝখানে, তাহলে কি বলছিলাম, জিরো মাঝখানে হলে 2 দিয়ে গুণ হবে? হবে না, কিন্তু কোনো 2 এর কাহিনী কিন্তু এখানে আসবে না, সাবধান, ঠিক আছে? যদি সর্ববামে বা ডানে হয় 2 দিয়ে গুণ হবে, এখানে কিন্তু কোনো গুণ হবে না। তাহলে চলো একটা অ্যাপ্লাই করা শুরু করি, ডাইরেক্ট অ্যাপ্লাই করবো। এবার কি হবে? 10 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে আমার যে দাগ সংখ্যা আছে একদিকে, মানে কত? 50। এই আর কি আমাদের অবস্থা। চলো দেখি কত আসে এখানে। 10 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইড বাই কত? 50। তাহলে आंसर এখানেও কিন্তু সেমই আসবে, ঠিক আছে? 2 ইনটু 10 টু পাওয়ার -4 এত গ্রাম, ঠিক আছে? সো এখন দেখেন ভাই সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো করে ফেলছি, হ্যাঁ। সো আমাদের এখানটার মধ্যে আমরা কত সুন্দর করে হচ্ছে রাইডার ধ্রুবকগুলো বের করা শিখে ফেলছি। তাহলে এখন রাইডার ধ্রুবকের মেইন কাজ কি ছিল? ব্যালেন্স আউট করা, তাই না? এখন ওই ব্যালেন্সের একদম কনস্ট্যান্ট কতটুকু সে প্রত্যেক ঘরের জন্য চেঞ্জ করতে পারে আমরা এটা বলে ফেলছি। কথা বুঝছো? রাইডার ধ্রুবকের মিনিং কি? মিনিং হচ্ছে যে তুমি 50 ঘর সরালে, এই যে লাইনটা যে আছে এখানে, যে রাইডারের ঘর 10 মিলিগ্রাম, এটা মানে কি? যে তুমি যদি 50 ঘর পর্যন্ত সরাও তাহলে সে 10 মিলিগ্রাম পর্যন্ত ভরকে ব্যালেন্স আউট করতে পারে। তাহলে এক ঘরের জন্য কতটুকু ব্যালেন্স আউট করতে পারে সেটা কি তুমি ভাগ দিয়ে বের করছো না? চিন্তা করে দেখো তো, যে 50 ঘরের জন্য ব্যালেন্স আউট হয় কত? 10 মিলিগ্রাম। তাহলে এক ঘরের জন্য কতটুকু হইলো ভাই? 10 ভাগ 50 গ্রামে নিলে কত হইলো? ওই কাজটাই কিন্তু তুমি করছো, তাই না? এই কাজটাই করছো না তুমি? এই কাজটাই কিন্তু করছো। আর যখন এসআই কাজগুলো করছিলা তখন আগে তুমি ব্যালেন্স আউট করার জন্য কি করছো? এক ঘর সরালে দুইটা ভরা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আলটিমেটলি কি হয়ে গেল? সো এখানের মধ্যে ভর চেঞ্জ দ্বিগুণ হয়ে গেছে, তাই আমি এখানে ভরটাকে দ্বিগুণ করে দিচ্ছি ব্যালেন্স আউটের জন্য। ইজি কথাবার্তা। তাহলে এখন রাইডার ধ্রুবক দ্বারা কি বোঝায়? প্রত্যেকটা ঘরের জন্য তার ব্যালেন্স করা ক্যাপাসিটিটা বোঝায়। প্রত্যেক ঘরের জন্য, কিন্তু একটা ঘরের জন্য, সে কিন্তু ওভারঅল ঘরের জন্য কাজ করে না, খুব সাবধান। যে রাইডার ধ্রুবক কাজ করে কয় ঘরের জন্য? এক ঘরের জন্য। রাইডার ধ্রুবক কিন্তু, রাইডার না কিন্তু, আবার রাইডার কিন্তু ব্যালেন্সের কাজই তার, কিন্তু রাইডার ধ্রুবক কাজ করে কয় ঘরের জন্য? এক ঘরের জন্য। যে এক ঘর ধরে সরাইছি তাহলে তার কতটুক ব্যালেন্স আউট করা ক্যাপাসিটি আছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি এক ঘর রাইডারকে যদি তুমি হালকা পাতলা ডানে বা বামে সরাও তাহলে এই পরিমাণটা সে ব্যালেন্স আউট করতে পারবে। এই পরিমাণ ব্যালেন্স আউট করার মাধ্যমে সে আমার ওই যে নিকটির যে সূচালো দাগটা ছিল সেটাকে ডানে বা বামে একটু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তাহলে আমাকে বলতো এক ঘরের জন্য সে চেঞ্জ করে এতটুকু,
যদি আমি তোমাকে বলতাম যে ব্যালেন্স করার জন্য 50 ঘর সরাইছে, তাহলে তুমি 50 দিয়ে গুণ করতা না? কমন সেন্স দিয়ে ভাবো যে রাইডার ধ্রুবক কাজ করে কয় ঘরের জন্য? এক ঘরের জন্য। ওকে, রাইডার ধ্রুবক কাজ করে এক ঘরের জন্য, তাহলে যদি 30 ঘর সরা ব্যালেন্স করতে হয় তাহলে কি 30 ইন্টু রাইডার ধ্রুবক নিয়ে কাজ করব। এই কথাটাই পরের পেজে বলা হয়েছে। দেখো যে যখন তুমি হচ্ছে রাইডার ধ্রুবক দিয়ে বস্তুর ভরটা নির্ণয় করতে যাচ্ছ, ও বাই দা ওয়ে কেউ কিন্তু হচ্ছে কেমিস্ট্রিতে ওজন আর ভরের মধ্যে প্যাচ লাগাও না, কারণ আমরা কেমিস্ট্রিতে ওজন যা বুঝতেছি, ভর বলতেছি এই জিনিসটাই বুঝতেছি। সো ডাব্লিউ ইকুয়ালস টু এমজি এগুলো কিন্তু কেউ নিয়ে আইসো না, বুঝছো? কেমিস্ট্রির মধ্যে ওই যে জি এর ভ্যালুর উপর ইম্প্যাক্ট যেটা আছে না, ওটা আমরা হারমোনিক খুব একটা কাউন্টে আনি না। তো যেখানে তুমি কেমিস্ট্রি দেখবা যে ওজন টোজন বলা হয়েছে, ওটা অ্যাকচুয়ালি ভরই বুঝাইছে, ঠিক আছে? ওটা প্যারা নিও না। যাকে এখন একটু বুঝায় বলি, সেটা হইতেছে ভাইয়া এখানের মধ্যে রাইডারটার মধ্যে মাঝখান বরাবর আছে, ঠিক আছে? মাঝখান বরাবর আছে, খুব ভালো কথা। এবার কি হইলো, এবার মধ্যে যখন তুমি কাজটা করতেছো, এবার এখানটার মধ্যে ধরো তুমি হচ্ছে কাকে নিছো, তুমি হচ্ছে এখানে নিছো হচ্ছে আমার বস্তুটাকে, বস্তুটাকে নিছো। ওকে, বস্তুটাকে নিছো। এবার এখানটার মধ্যে কি হইছে, এখানের মধ্যে যখন তুমি ব্যালেন্স আউট করতেছো তখন তুমি এখানে বাটখারাটাকে নিছো, বাটখারাটাকে নিছো। ওকে, আর এখানে আমার রাইডারটা আছে, খুব ভালো কথা। এখন কাহিনী হচ্ছে আমার এক ঘরের জন্য যতটুকু চেঞ্জ, ওই এক ঘরের চেঞ্জটা কে দেয়? ওইটা দেয় হচ্ছে রাইডার ধ্রুবক। ওকে, এবার চিন্তা করে দেখো তো ভাই, ভালো করে আমার কথাটা শুনবা, যে এই জিনিসটা হচ্ছে যখন কাজ করতেছে, সবসময় মনে রাখবা বাটখারা যে আছে না, বাটখারার দিকে যদি যাই আমি, সবসময় মনে রাখবা যে বাটখারা যে আছে, আমরা যদি বাটখারার দিকে যাই তাহলে অলওয়েজ হয় হচ্ছে প্লাস, আর যদি বাটখারার উল্টা দিকে যাই, বাটখারা থেকে দূরে যাই, তাহলে কি হবে? তাহলে হবে মাইনাস। ওকে, তাহলে ধরো তোমাকে আমি বললাম যে আমি বামে বস্তু রাখছি, ডানে বাটখারা রাখছি। এবার ব্যালেন্স করার জন্য ধরো আমি কি বললাম যে রাইডারকে ডান দিকে সরাইছি, রাইডারকে কোন দিকে সরাইছি? রাইডারকে ডানে সরাইছি। তাহলে আমাকে বলতো ও কি বাটখারার দিকে গেল না বিপরীত দিকে গেল? বাটখারার দিকে গেল, ঠিক আছে? যদি বাটখারার দিকে যায় তাহলে ভরটা কি হবে একটু বুঝো। তাহলে বস্তুর যে ভরটা আছে, যদি আমি একে ডানে সরাই, ডানে সরাই, তাহলে কি হবে? তাহলে বস্তুর যে ভরটা হবে, সেই ভরটা ইজ ইকুয়ালস টু আমার যে বাটখারা ভরটা আছে, তুমি সেই বাটখারা ভরটা নিবা, খুব ভালো কথা। প্লাস কত? রাইডার ধ্রুবক যেটা বের করছো তুমি, রাইডার কনস্ট্যান্ট সেটা নিবা, ঠিক আছে? আরসি মানে হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। ওকে, আগের পেজে করে আসছো এটা। ইনটু কি হচ্ছে? সরানো দাগ, মানে ব্যালেন্স করার জন্য যতগুলো দাগ তোমার সরানো প্রয়োজন হয়েছে। খুব ক্লিয়ারলি আমার কথা বুঝো, কেউ যদি না বুঝি আবার বলি। দেখো এখানের মধ্যে ধরো তোমার বাটখারাটা এখানে আছে, তুমি ব্যালেন্স আউটের জন্য বাটখারার দিকে সরাইছো, তাহলে এখানে কি চিহ্ন বসবে? প্লাস। কিন্তু এই একই ছবির মধ্যে তুমি যদি বাম দিকে সরাইতে রাইডারকে, ঠিক আছে? রাইডার কোন দিকে সরাইছি? রাইডার ডানে সরাইছি, তখন এরকম যদি রাইডার যেটা আছে এটাকে ব্যালেন্স আউট করার জন্য রাইডারকে যদি আমি বামে সরাইতাম তখন কি হইতো? তখন কিন্তু প্লাস হইতো না, তখন কি হইতো? মাইনাস হইতো। যেমন তুমি এখন কি হইতো, তখন যেটা হচ্ছে বস্তুর ভর ইজ ইকুয়ালস টু বাটখারার যে ভর আছে সেটাই থাকতো, বাটখারার ভরটাই কিন্তু থাকতো। কিন্তু এবার কিন্তু রাইডার কনস্ট্যান্ট ইনটু দাগ সংখ্যা নিয়েই কাজ করতা, ঠিক আছে? এবার কিন্তু সরানো দাগ, কথা বুঝো, মানে ব্যালেন্স করতে কয় ঘর সরাইতে হয়েছে সেই ভ্যালুটা, ঠিক আছে? কিন্তু যখন তুমি বাম দিকে সরাবা, মানে রাইডারকে যদি এই দিকে সরাও, তাহলে কি বাটখারা থেকে দূরে চলে যাচ্ছে না? কি বলছে? বাটখারা থেকে দূরে চলে গেলে কি চিহ্ন হয়? মাইনাস। সো এই বি মাইনাস চিহ্নটা হয়ে যাবে। ক্লিয়ার? কথাটা আরেকবার বুঝায় বলি। দেখো এখানের মধ্যে পাশে আরেকটা সিনারিও রাখছি আমি, এখানে সেম জিনিসই বাট আরেকবার বোঝানোর জন্য। এখানে তোমার রাইডার কনস্ট্যান্টলি চেঞ্জ হবে। এখানে যখন তুমি কাজ করবা, রাইডার কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু কি হবে? ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে দাগ সংখ্যা, এটা নিচ্ছি। আর এখানে রাইডার ধ্রুবক কত হবে বলতো ভাই? ওই যে 2 ইনটু ডাব্লিউ ইনটু হচ্ছে দাগ সংখ্যা, ঠিক আছে? এইটা হচ্ছে ডিফারেন্স দুটার মধ্যে। কিন্তু যখন তুমি এখানে কাজটা করতেছো তখন খেয়াল করে দেখো তো, এখানে ছিল 50 দাগ, তুমি ডাব্লিউ কে 50 দিয়ে ভাগ করে দিচ্ছ, তাই না? আর এখানে কত হইতেছে বলতো ভাইয়া? এখানে কিন্তু 2 ইনটু ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে 100, কারণ কি এখানে 100টা দাগ আছে। সো এই 100 নিয়ে কাজগুলো করতেছি আমরা, হ্যাঁ? এবার সেম কথাই কিন্তু ভাইয়া এখানেও, ঠিক আছে? যেখানেও কি হইছে? বস্তু আছে, এখানেও কিন্তু কি হইছে? রাইডারটা আছে। এখানে কিন্তু কি আছে? এখানে হচ্ছে আমার বাটখারাটা আছে। ওকে, বাটখারাটা আছে। খুব ক্লিয়ারলি আমার কথা বুঝো কিন্তু ভাইয়া, মেইন থিমটা হচ্ছে যে বাটখারার দিকে যাচ্ছে নাকি বাটখারার বিপরীত দিকে যাচ্ছে। মেইন থিম কিন্তু ডানে বা বামে তুমি ফিক্স করতে পারবা না, কারণ যদি বাম ডান উল্টায় দিই তাহলে তো কেস উল্টায় যাবে, তাই না? তো আমরা কিন্তু মনে রাখবো বাটখারার দিকে নাকি বাটখারার বিপরীত দিকে, ঠিক আছে? খুব ক্লিয়ারলি মনোযোগ দিয়ে শুনবা। শুধু ব্যালেন্স করার জন্য, শুধু ব্যালেন্স করতে
ব্যালেন্স করতে যদি বাটখারা মানে আমার যে রাইডারটা আছে ওই রাইডারকে ডানে যদি সরাইতে হয়, রাইডারকে যদি বাটখারার দিকে সরাতে হয়, বাটখারার দিকে যদি সরাইতে হয় তাহলে এখানে কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন হবে। যদি রাইডারকে বাটখারার বিপরীত দিকে সরাইতে হয়, রাইডারকে যদি কি করতে হয়, বাটখারা যে আছে ওই বাটখারার বিপরীত দিকে যদি সরাইতে হয় তাহলে কি করব? তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, এইটুকু মনে রাখবা। এটা হচ্ছে মেইন সূত্রটা আর কি, যে বস্তুর ওজন ইজ ইকুয়ালস টু কি হবে? রাইডার কনস্ট্যান্ট ইনটু হচ্ছে দাগ সংখ্যা। কারণ কি, রাইডার কনস্ট্যান্ট কাজ করে এক ঘরের জন্য, তাহলে তুমি যদি 50 ঘর সরাও ব্যালেন্স করে তাহলে কি হবে? 50 দিয়ে গুণ হবে। ওই কথাটা এখানে বলা হয়েছে আর কি, আর কিছু কিন্তু না। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত কাজ করে ফেলছি। এবার দেখি একটু এক্সিকিউট করি, কারণ এক্সিকিউট করলে তখন হচ্ছে মাথা আরেকটু ভালো করে হচ্ছে বোঝা যাবে। তো চলো আমরা একটু কোশ্চেন সলভ করি, দেখি কি হয়। আচ্ছা, এখন ইনিশিয়ালি হচ্ছে আমরা কোশ্চেনটা নিয়ে কাজ করব। কি বলছে দেখো, ঠিক জিরো আছে মাঝখানে, খুব ভালো কথা। এবার দুই দিকে সর্বোচ্চ দাগ 50, খুব ভালো কথা। তাহলে এখন 10 মিলিগ্রাম ভরে রাইডার ইউজ করছে, খুব ভালো কথা। তাহলে এখন আমরা রাইডার কনস্ট্যান্ট বের করতে পারবো। তাহলে চলো আগে ইনিশিয়ালি হচ্ছে আমরা রাইডার কনস্ট্যান্ট বের করি, দেখি কি হয়। তাহলে এবার রাইডার যে কনস্ট্যান্টটা আছে, রাইডার ধ্রুবক, সেটা নিয়ে কাজ করি আগে। কি হইলো ভাই, যেহেতু এবার জিরোটা মাঝখান বরাবর আছে, তাহলে এবার কি নিব? ডাব্লিউ ডিভাইড বাই কত? দাগ সংখ্যা। তাহলে বড় এখানে ডাব্লিউ বা ভরটা কত আছে রাইডারের? ভর আছে 10। তাহলে 10 কে কি গ্রামে নিব না মিলিগ্রামে? অবশ্যই গ্রামে নিয়ে নিতে হবে। আর নিচে দাগ কত আছে বলো তো ভাইয়া? 50। তাহলে এবার বসায় দাও এখানে 50। তাহলে এখানে কত আসছে দেখো। তাহলে যখন আমি কাজটা করতেছি তখন এখানে 10 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইড বাই হচ্ছে 50। তাহলে যখন এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 2 ইনটু 10 ইনভার্স 4। খুব ভালো, নাইস, বুঝে গেছি আমরা। আচ্ছা, এবার তাহলে কি করবো পরের পেজে দেখো। এবার কোশ্চেনের সেকেন্ড পোরশন চলে আসি। বাম পাল্লার মধ্যে আমার বস্তুটা আছে, বাম পাল্লা আমি বস্তুকে রাখছি, দ্যাট মিন্স এবার এই যে পাল্লাটা আছে এই পাল্লায় হচ্ছে আমরা বস্তুকে রেখে দিছি, বস্তুকে, ঠিক আছে, বস্তুকে রেখে দিছি। ওকে, তারপর কি বলছে দেখে, ডান পাল্লায় এই বাটখারা গুলাকে প্লেস করছি। তারপর আমার ডান পাল্লা যে আছে ওই ডান পাল্লায় আমার কি আছে? বাটখারাটা আছে। খুব ভালো কথা, এটাও বুঝতে পারছি। এবার কি হয়েছে, ভারসাম্য আনয়ন করার জন্য আমরা রাইডারকে একবার 18 ঘর ডানে সরাইছি, একবার 18 ঘর বামে সরাইছি। খুব ভালো কথা। তাহলে আমরা আগে একটু শুরুর দিকে কাজ করি। তোমরা আমাকে বলো, যখন আমরা 1 নম্বরে কাজ করতেছি, যখন আমরা রাইডারটা যেটা আছে ওই রাইডারকে যখন ব্যালেন্সিং এর জন্য ডানে সরাইছি, ডানে সরাইছি মানে কোন দিকে বলতো ভাইয়া? রাইডারকে যখন ডানে সরাইছি তখন কি বলতো? তখন কিন্তু ও এইখানে ছিল, রাইডারটা এই দিকে গেছে। তাহলে ও কি বাটখারার দিকে গেল না বিপরীত দিকে গেল বলতো ভাইয়া? ঠান্ডা মাথায় চিন্তা করো, ও কি বাটখারার দিকে গেল না বিপরীত দিকে গেল? দিকে গেল, তাই না? যদি বাটখারার দিকে যায় তাহলে আমরা কিন্তু বলছিলাম সে কি হবে? পজিটিভ হবে, তাই না? পজিটিভ হবে বলছিলাম কিন্তু। তাহলে এবার বুঝো, আমরা কিন্তু ডাইরেক্ট কাজ করবো। এবার দেখো কি হইতেছে, এবার এখানটার ভিতরে, তাহলে আমরা যখন এখানের মধ্যে বস্তুর ভরটা বের করতে চাচ্ছি জনগণ, তখন কি হইছে দেখো। তাহলে বস্তুর ভর ইজ ইকুয়ালস টু, ফার্স্ট অফ অল ভাই কি লাগবে আমাদের? ওই যে আমাদের বাটখারাগুলা ভর লাগবে। তো চলো বাটখারাগুলা ভরগুলা নিয়ে নিই। দেখো কত কত আছে এখানে। 25 আছে, দিলাম 25 গ্রাম। পরে কত আছে? 10 আছে, তাহলে বসাও এখানে 10 গ্রাম। পরে কত আছে দেখো? 1 গ্রাম, তাহলে এখানে বসাও 1 গ্রাম। ঠিক আছে, আর বাকি যে দুইটা আছে ওরা কিন্তু মিলিগ্রামে আছে, খেয়াল করছো? 250 50 সব মিলিগ্রামে আছে। তাহলে চলো বিসমিল্লাহ বলে মিলিগ্রাম নিয়ে কাজ করি। তাহলে কি হবে বলো তো ভাইয়া? তাহলে এবার কিন্তু সব মিলিগ্রাম নিয়ে কাজ করবো। তাহলে এবার কি হবে বলো? 200 যোগ কত? 50 যোগ 20, এত মিলিগ্রাম ছিল। তাহলে মিলিগ্রাম কি মিলিগ্রামে রাখা যাবে না? 10 ইনভার্স 3 দিয়ে দিব, রাইট? 10 ইনভার্স 3 দিয়ে দিব, তাই না? তো এই পোর্শনটুকু কার ভর বলতো ভাইয়া? এটা হলো বস্তুর ভর, তাই না? বস্তুর ভরের সাথে কি নিলাম আমি বলতো? এখানে এই পোর্শনটুকু হচ্ছে বাটখারার ভর নিয়ে কাজ করছি, তাই না? এটা কার ভর? এটা হচ্ছে বাটখারার যে অংশটুকু কোশ্চেনে দেওয়া আছে সেটা। ওকে, এবার তাহলে ওর সাথে আর এক্সট্রা প্লাস মাইনাস করতে হয়। কি বলছিলাম বলতো? যেহেতু এবার আমরা কি করছি, ফার্স্টে 18 গণ ডানে সরাইছি, আর ডানে সরানো মানে কি বাটখারার দিকে গেছি, এখানে কি হয় বলতো? এক্সট্রা এক্সট্রা হবে প্লাস, কারণ বাটখারার দিকে যাচ্ছি। এবং কি নিব? ধ্রুবক প্লাস কত? সরানো দাগ, এটা নিতে হবে, তাই না? সরানো দাগ নিতে হবে। তো চলো আমরা যোগ করে ফেলি আগে, দেখি এখানে কত আসে। ফার্স্ট অফ অল এখানে কত আসলো? 20 25 আর 10 করলে কত হয়? 35, 35 আর 36, খুব ভালো কথা, 36 আসছে। মানে কত? 200, একসাথে কাজ করি, 270, 270 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে কত আসে এখানে দেখো তো? এখানে চলে আসছে হচ্ছে 36.27। তাহলে 36.27 এটা হচ্ছে ওর যে ইনিশিয়াল বাটখারা ভরটা সেটা। এবার রাইডার কনস্ট্যান্ট তুমি বের করে রাখছো, ওই যে ওইখানে দেখো কত আছে? 2 ইন্টু 10 ইনভার্স 4।
তাহলে এবার সুন্দর করে বিসমিল্লাহ বইলা 2 ইনটু 10 ইনভার্স 4। এবার তাহলে বলতো ভাই আমাকে সমতা করতে ব্যালেন্স করতে কয় ঘর সরাইতে হইছে? 18 ঘর। তাহলে বিসমিল্লাহ বইলা 18 ঘর। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা যোগটা করে দিই। ঠিক আছে, খুব সুন্দর একটা ভ্যালু আসছে আমাদের কাছে। সাথে কি করব, সাথে হচ্ছে একটু 18 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে যখন কত আসবে এখানে, এখানে চলে আসবে হচ্ছে 36.2736 এত গ্রাম। এটা হচ্ছে প্রথম কেসের জন্য অ্যান্সার। ওকে, প্রথম কেসের জন্য অ্যান্সার, খুব ভালো কথা। এবার প্রথমটা যদি পারি, দ্বিতীয়টা পারা আমার জন্য কোনো ব্যাপারই না। চলো এবার তাহলে আমরা সেকেন্ডটা করি। এবার সেকেন্ডটা করার জন্য আমি সবুজ কালার ইউজ করি, তাহলে আমার জন্য ভিজুয়ালাইজ করানো একটু ইজি হবে। সেম কাজই করতে বলছে আবার। ঠিক আছে, রাডার কনস্ট্যান্টের কোনো চেঞ্জ নাই, কারণ সেম ওই মাঝখানে জিনিসপাতি নিয়ে আমি কাজটা করতেছি। এবার খেয়াল করো, এবার হচ্ছে আমরা আবার শুরু থেকে চিন্তা করবো, মানে কোয়েশ্চেন দুটাকে কিন্তু আবার মনে করো না যে ভাই 18 ঘর সরাই ফেলছি এখান থেকে আবার ব্যাক করতেছি কিনা, না। আগে তুমি একবার ইউজ করে ফেলছো, পরে তাকে আবার জিরোতে নিতে হবে, তারপর তুমি সেকেন্ড বার ইউজ করতে পারবা, নাহলে কিন্তু ইউজ করতে পারবা না, সাবধান কিন্তু। ঠিক আছে, এবার কি করলাম, এবার হচ্ছে আমরা ব্যালেন্স আউট করার জন্য ওকে বামে সরাইছি। তাহলে এবার তোমরা আমাকে বলো তো কি হবে। তাহলে এবার কিন্তু হচ্ছে যখন কাজটা করব, তখন বস্তুর ভর যেটা আছে সেটা ইকুয়াল কি হবে, বাটখারার যে ভরটা আছে সে বাটখারা ভরের সাথে, যেহেতু এবার কি হইতেছে আবার বাম দিকে সরাইছি, বাম দিকে, তার মানে বাটখারা আছে ডানে আর তুমি যাচ্ছ বামে, তাহলে এবার কি বাটখারা থেকে দূরে সরে যাচ্ছি না। বাটখারা থেকে দূরে সরে গেলে কি হয় বলতো ভাইয়া, এখানে বাটখারা দূরে সরে গেলে কিন্তু মাইনাস হবে। সো এখানে যখন সূত্র লিখবো তখন কিন্তু কি আসবে, রাইডার কনস্ট্যান্ট ইনটু কি সরানো দাগ। দেখছো ভাইয়া কত ইজি একটা জিনিস, বাট সিম্পলিফাইড ওয়ে। ঠিক আছে, যে আমরা রাডার থেকে দূরে যাচ্ছি না কাছে যাচ্ছি। ঠিক আছে, পাটখারা থেকে দূরে যদি যাই তাহলে মাইনাস, পাটখারা কাছে যদি যাই তাহলে প্লাস। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করবো, চলো যোগ করে দেই। কি করতেছি বলতো, এখানে হচ্ছে 25 আছে, সাথে 10 আছে, সাথে 1 আছে, এগুলো হচ্ছে গ্রামে। এবার মিলিগ্রামের জন্য কাজ করবো, আবার কি হয়েছে বলতো, 200 প্লাস 50 প্লাস 20 ইন্টু 10 ইনভার্স 3। কেন বলতো ভাইয়া, যেন আমি গ্রামে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এবার কি হয়েছে বলতো ভাইয়া, এবার আমরা হচ্ছে যেহেতু আমরা কি করছি বামে সরায় ফেলছি, তাহলে হচ্ছে কি সে বাটখারাটা থেকে দূরে সরে গেছে, এই জন্য কি করতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। এবার বলতো ভাই রাডার কনস্ট্যান্ট এখানে কত ছিল, এই যে রাডার কনস্ট্যান্টের ভ্যালুটা, তাহলে কত বসাবো, 2 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু কত বলতো ভাইয়া, কয় ঘর, 18 ঘর। বসায় দাও, কাজ শেষ। ঠিক আছে, তো চলো কাজ করে ফেলি। এখানে কত আসবে, এখানে এখানে আসবে হচ্ছে 36.27 সেম, মাইনাস কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু কত, ইন্টু হচ্ছে 18, কারণ সব করে ফেলে কত আসবে, এটা আসবে হচ্ছে 36.2664 এত গ্রাম। সিম্পল হিসাব। ঠিক আছে, ওকে, নাইস। তো আমরা একটা ম্যাথ করে ফেলছি, খুবই ভালো লাগছে ম্যাথটা। চলো আমরা একটু সামনের দিকে যাই, দেখি এরকম আর কিছু আছে কিনা। এই ম্যাথটা হচ্ছে খুবই ভালো একটা ম্যাথ, কারণ ত্রুটির ম্যাথ। ছোটবেলা আমরা সবাই ত্রুটি পড়ে আসছি, জাস্ট একটু দেখে ফেলবো তাইলেই চলবে। এখানে ইনিশিয়ালি কি বলছে একটু কোশ্চেনটা পড়ি আগে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এতটুকু আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব মানে কি, কোন বস্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানির সাপেক্ষে যত গুণ ভারী, কিন্তু জলীয় দ্রবণের জন্য আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব সেম কথা জনগণ। এই জন্য আমরা ধরে নেই যে দুটো কি সেম জিনিসে অ্যাপ্রোচ করবো। আমরা আমরা ধরে নিব সকল কেমিস্ট্রি ম্যাথে আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়, ঘনত্ব বোঝায়। ওকে, আচ্ছা, পরেরটা কি করলাম, এখানে হাইড্রোক্লোরিক যে অ্যাসিডটা আছে তার 5 ml কে মেজারিং সিলিন্ডার পরিমাপ করা হয়েছে। ডিজিটাল যে ব্যালেন্স আছে সেটা ভর পরিমাপ করতে গিয়ে দেখা গেল যে এখানে এতটুকু পরিমাণ পর্যন্ত ভর পাওয়া গেছে। তাহলে মেজারিং সিলিন্ডারে আয়তন পরিমাপের ত্রুটি হিসাব করতে বলছে, আয়তন ত্রুটি, খেয়াল করো কিন্তু আয়তন ত্রুটি। তার মানে হচ্ছে তোমরা যখন কাজটা করবা তুমি বুঝো আমার কথা, আয়তনের ত্রুটি বের করতে বলছে। তাহলে এখন আমাদের কতগুলো কাজ করতে হবে সেগুলো নিয়ে কাজ করি। ওকে, তাহলে এখন মেজারিং সিলিন্ডার দিয়ে তুমি 5 ml পাইছো, এটা হচ্ছে তার কি, এটা হইতেছে তুমি একটা ভ্যালু পেয়ে গেছো। এবার আমরা দেখি তাহলে আমাদের পরিমাপ করার ব্যাপারটা কি পাওয়া গেল। দেখো তোমার কোশ্চেনের মধ্যে ঘনত্ব দেওয়া আছে, সো আমাদের যে রো আছে সে রো এর ভ্যালুটা কত, 1.06। খুব ভালো কথা। তোমার কোশ্চেনে যে ভর দেওয়া আছে এম, সে ভরের ব্যাপারটা কত বলতো ভাইয়া, 5.247 গ্রাম। তাহলে এবার আমাকে বলতো আমরা ছোটবেলা থেকে কি জানি, রো ইকুয়ালস টু কি এম বাই ভি জানি, তাহলে ভি ইকুয়ালস টু কি আসবে, এম বাই রো চলে আসবে। তাহলে যখন বলতো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 5.247 ডিভাইড বাই কত, 1.06। তাহলে সলভ করলে কি আসে দেখেন, 5.247 ডিভাইড বাই 1.06, তাহলে आंसर কত আসে এখানে, 4.95 ml। এতটুকু পর্যন্ত কিন্তু আমি ইজিলি কাউন্ট করতে পারতেছি, কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে এখন দেখো তুমি একটা আয়তন বের করে ফেলছো, তাই না, একটা আয়তন তুমি বের করছো। ওকে, এটা তোমার ক্যালকুলেটেড ভ্যালু। এটা কি ভ্যালু,
ক্যালকুলেটেড ভ্যালু, ঠিক আছে? খুব সাবধানে শুনো, এটা কিন্তু কি ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেটেড একটা ভ্যালু পাইছো তুমি। ওকে, আবার তোমার কোশ্চেনের মধ্যে দেখো তো এক্সাম ওরিয়েন্টেড একটা ভ্যালু কি দেওয়া আছে না? দেওয়া আছে কিন্তু। সো আমরা যখন ত্রুটিটা বের করি তখন ত্রুটি বের করার সিস্টেমটা কি? ত্রুটি বের করার সিস্টেমটা হচ্ছে ভাই খুব সিম্পল, যে তোমার অ্যাকচুয়াল যে ভ্যালু বার করছে তুমি এখান থেকে বিয়োগ করবা, তাহলে কি আসবে বলো তো ভাইয়া? এখন যখন কাজটা করতেছি তখন এখানটার মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু যেটা আছে 5, ওইখান থেকে কিন্তু কাজটা করা শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে এখন যখন তুমি কাজটা করবা খুব ক্লিয়ারলি আমার কথা একটা অ্যান্সার দিবা ভাইয়া, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া এখন এখানটার মধ্যে তোমার কাজ হচ্ছে তোমার কোয়েশ্চেনে যে ভ্যালুটা দেওয়া আছে, যে আয়তনটা, সেই আয়তনটা মানে তোমার পরিমাপ করা, মানে ল্যাবের মধ্যে যে আয়তনটা বলা হয়েছে সেই আয়তনটা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? ওই আয়তনটা তুমি নিলা, সেটা কত বলো তো? 5। তুমি ক্যালকুলেট করা ভ্যালু কত পাইছো? 4.95। তাহলে এবার বিয়োগ করো 4.95। এবার ভাগও কিন্তু করতে হবে ক্যালকুলেটর ভ্যালুটা দিয়েই। খুব সাবধান কিন্তু, দেখো আমার কিন্তু ক্যালকুলেটর ভ্যালুটা দিয়েই ভাগ করতে হবে। সো যদি ভাগ করে দাও তারপর কি করবা? তারপর হচ্ছে 100 দিয়ে গুণ দিবা, ঠিক আছে? তাহলে এবার গুণ দিয়ে দাও, কত হয় বলো তো ভাইয়া? গুণ দিলে এটা হয়ে যাবে 1.01%, ঠিক আছে? সো এই কিন্তু আমাদের অবস্থা। অ্যান্সার কত নাম্বারটা হবে বলো তো ভাইয়া? অ্যান্সার কিন্তু ডি নাম্বারটা হবে। খুবই সাবধান কিন্তু ভাইয়া, এগুলো কিন্তু খুব ইজি জিনিসপাতি, বাট একটু ভুল হইলে এদিক সেদিক হইলে কিন্তু আমার একদম পুরো অ্যান্সার সব পাল্টায় যায়, ঠিক আছে? তো আমরা একটু সাবধানে কাজগুলো করব, ঠিক আছে? একটু সাবধানে কাজগুলো করব। ওকে, যাকগে, তো আমাদের এখানে মোটামুটি এই জিনিসটা চলে আসছে, আমরা ত্রুটির ব্যাপারটা সবাই বুঝতে পারছি আই গেস। তো এখন হচ্ছে নেক্সট টাইমে চলে যাব, সেটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনটা কি করছে দেখো। এখানে বলছে যে একজন ক্রেতা একটা সোনার গহনা কিনছে, ওজন করার জন্য বিক্রেতা যিনি আছেন পলভঙ্গি ব্যালেন্সের ডান দিকে রেখেছে, ঠিক আছে? গহনাটিকে ডান দিকে রাখছে। আমরা আগে যা বলছে তাকে ডান রেখে দিই, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে ডান, সরি এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। উনি ডান দিকে গহনাকে রাখছে, খুব ভালো কথা, গহনাকে রাখছে। এরপর কি বলছে? বাম দিকে নিম্নলিখিত ওজন গুলা বসাইছে, তার মানে হচ্ছে বাম দিকে এবার উনি বাটখারাকে বসাইছে, ঠিক আছে? বাটখারাকে উনি বাম দিকে বসাইছে, খুব ভালো কথা। এরপর কি করলো? এরপর রাইডার যে আছে ওইটা বিমের ডান দিকে, আমরা কি করছি? রাইডারের বিমের ডান দিকে একটি দাগের উপর রাখলেন, এইভাবে কাজ করছি। তারপর এবার ব্যালেন্স আউট করার জন্য উনি শুরুতে যে রাখছিল এইটাকে কিন্তু কি করছে? ব্যালেন্স আউট করার জন্য ডান দিকে নিয়ে গেছে, ডান দিকে, ঠিক আছে? ডান দিকে নিছে, খুব ভালো কথা। এবার কি করছে? গহনার ভর উনি পাওয়া গেছে এত, মানে ফাইনাল ভর দেওয়া আছে এবার, ঠিক আছে? গহনার যে ভরটা আছে সে গহনার ভর উনি পেয়ে গেছেন কত? পেয়ে গেছেন হচ্ছে আমাদের 3.5969, এতটুকু পাওয়া গেছে, খুব ভালো। এবার বাম দিকের যে ওজনগুলো সেই ওজনগুলো এখানে বলে দিচ্ছে, 2 গ্রাম, 1 গ্রাম, 500 গ্রাম, এগুলো বলা আছে। এবার বিমের কত নং ডান দিকে রাখা হয়েছিল? খুবই চমৎকার একটা কোয়েশ্চেন, যেখানে রাইডার কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু গ্রামেই অলরেডি দেওয়া আছে। ওকে, খুব ভালো। তাহলে এবার আমরা কি করতেছি আগে দেখো সূত্র কি হবে আগে দিয়ে আসি। এবার তাহলে কি হইতেছে? গহনার যে ভরটা আছে সেই গহনার ভরটার দিকে একটু ফোকাস করি। গহনার যে ভরটা আছে সেটা কি পাচ্ছি? ইজ ইকুয়ালস টু, আমার সূত্র কি? সূত্র হচ্ছে বাটখারা যে ভরটা আসবে সে বাটখারা ভরটা নিয়ে কাজ করব। এবার খেয়াল করো, দেখো তো ভাইয়া, আমার বাটখারাটা আছে বাম দিকে, কিন্তু আমি রাইডারকে সরাচ্ছি ডান দিকে। তাহলে এবার বলতো বাটখারা যেখানে আছে এটা কি তার উল্টা সাইডে যাচ্ছে না? উল্টা সাইডে যাচ্ছে, রাইট? তাহলে কি বলছিলাম যে বাটখারার দিকে গেলে প্লাস, বাটখারা থেকে দূরে সরে গেলে কিন্তু কি মাইনাস। খুব ভালো করে বুঝো কিন্তু ভাইয়া, ঠিক আছে? ভালো করে বুঝো, বাটখারার দিকে গেলে কিন্তু কি, বাটখারার দিকে গেলে কিন্তু কি বলতো জনগণ? প্লাস। কিন্তু যদি বাটখারা বিপরীত দিকে যায় তাহলে কি হয় বলতো? রাইডার যেটা আছে ও যদি বাটখারার বিপরীত দিকে যায় জনগণ, বিপরীত দিকে, বিপরীত দিকে, তাহলে কি হবে জনগণ বলেন তো? তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে মাইনাস। খুব ছোট্ট করে জনগণ খেয়াল করো কিন্তু, ঠিক আছে? একটু আস্তে আস্তে খেয়াল করো, ভালো করে এক্সিকিউট করো, তাইলেই হবে। ওকে, ওকে। এবার তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে এবার কি হচ্ছে দেখো তো, বাটখারা আছে এইদিকে, ও যাচ্ছে উল্টা দিকে, তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন হবে। তাহলে মাইনাসটা কি বলতো? রাইডার কনস্ট্যান্ট ইনটু কি বলেন তো জনগণ? সরানো দাগ, ঠিক আছে? সরানো দাগ নিয়ে কাজ করব। তাহলে এবার সুন্দর করে আমাকে সবকিছু চলে আসছে, আমাকে এই সরানো দাগ সংখ্যায় কিন্তু কি করতে বলছে? বের করতে বলছে। ওকে, তাহলে চলো আগে আমরা এক্সিকিউটটা করা শুরু করি। এখানে গহনার ভর কত বললো? 3 পয়েন্ট, সরি, এখানে গহনা ভরটা কত বললো? 3.59, তাই তো? তাহলে বসাই 3.5969 ইজ ইকুয়াল টু, এবার বাটখারা ভরগুলো বিসমিল্লাহ বলে চলো শুরু করি। তাহলে কি হচ্ছে? 2 1, তাহলে বসাও এখানে 2 প্লাস 1, এগুলো হচ্ছে কি এত গ্রাম। আর এবার মিলিগ্রামে কারা কারা ছিল? 500 আর 100, তাহলে কি করব? এই 500 যোগ 100 করব, বাট মিলিগ্রামকে কিন্তু গ্রামে নিতে হবে জনগণ, ঠিক আছে? কাজ করে ফেলছি, মাইনাস চিহ্ন, ঠিক আছে? এবার রাইডার কনস্ট্যান্টের ভ্যালু কোশ্চেনে কত বলছে দেখো,
এখানে দেখো ডাইরেক্ট কনস্ট্যান্ট ভ্যালু কোশ্চেন কত বলছে, এইখানের মধ্যে কাজ করছি। তাই এবার ডাইরেক্ট কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করে চলো। 0.00 কয় ঘর দেখো তো, গুলো 1 2 3, 3 ঘর নিলাম, 1 নিলাম, ঠিক আছে। এবার স্বর্ণ দাগটা তোমাকে বের করতে বলছে এক্স। তাহলে আমাকে একটু বলো ভাইয়া, ওকে যদি আমি এই সাইডে পাঠিয়ে দিই তাহলে ও কি মাইনাস থেকে প্লাস হয়ে যাবে? তাহলে চলো কাজটা করে ফেলে, আমরা কি পাই দেখো। তাহলে এবার 0.0001 ইন্টু এক্স ইকুয়ালস টু কি আসবে দেখো, কাজগুলো করি চলো। কত আসে এটা 3, আর এটা কত 500। চলো ক্যালকুলেট করে দেখি কি আসে এটা। দেখো এটা কি করলাম, 1 আর 2 কত 3 নিলাম 3, এরপর কত করব 500 আর 100 মানে কত 600, 600 কে 1000 দিয়ে ভাগ করব মানে 0.6 মানে 3.6। সো এই পর্যন্ত যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কিন্তু এখানে কত আসছে 3.6 আসছে। ওকে, এবার কি হইছে দেখো, এবার হইতাছে তুমি এখানে যে ভ্যালুটা নিয়ে কাজ করতেছিলা এটাকে কিন্তু এই সাইডে ও প্লাস আছে, ওকে ওই সাইডে পাঠালো কি হয়ে যাবে মাইনাস। তাহলে এবার চলমান বসেন, কত হয় এটা 3.5969 এটা হয়, রাইট। এবার এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স দ্বারা কি বুঝাচ্ছি, এক্স দ্বারা বুঝাচ্ছি স্বর্ণ দাগ। ওকে, তুমি কিন্তু ভয় পাও না, এক্স দিয়ে আমি স্বর্ণ দাগ বুঝাইছি, ঠিক আছে। এক্স দিয়ে কি বুঝাইছি, এই স্বর্ণ দাগ সংখ্যাটা। তো চলো এবার এক্স এর ভ্যালু বের করব। এই এক্স এর ভ্যালুটা কি বোঝাবে 3.6 মাইনাস 3.5969, এই সাইডে ছিল গুণ, এই সাইডে দিলে কি হবে ভাগ 0.0001। অ্যান্সারটা বের করে ফেলে চলো দেখি কি আসে। 3.6 মাইনাস 3.5969 ডিভাইড বাই 0.001, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 31। তাহলে আমার সরানো দাগ কত হবে 31 হবে। তো দেখি অপশন 31 কে আছে, এই যে আছে, দেখছো কত সুন্দর করে মিলে গেছে, তাই না? জোস ব্যাপার স্যাপার। তাহলে এবার কি হয়েছে ভাই দেখো তো ভাই, তাহলে এক্স দ্বারা কিন্তু সরানো দাগ বুঝাইছি, কেউ কিন্তু কনফিউজ না হই ভাইয়া, ঠিক আছে। এটা কিন্তু সরানো দাগ বুঝাইছি জনগণ, ওকে। আচ্ছা এবার দেখো ভাইয়া, এখানের মধ্যে কিন্তু আমরা সুন্দর করে সবকিছু ব্যালেন্স আউট করে জিনিসটা এক্সিকিউট করে ফেলছি, ওকে। তো এই হচ্ছে আর কি আমাদের আজকের দিনের প্রথম যে লেকচারটা, সেই লেকচারটা। তো আমরা হচ্ছে যখন আজকের দিনে কাজটা করতেছি একটু ভালো করে বুঝো, যে পুরো লেকচারটার মধ্যে ইনিশিয়ালি তুমি কিছু ল্যাবের অ্যাপারেটাস চিনলা, তারপর কিন্তু কি করলা, তারপর তুমি হচ্ছে ওই অ্যাপারেটাস গুলা কোন কোন কাজে ইউজ হয় তুমি কাজটা এক্সিকিউট করলা, জিনিসগুলোকে ক্রোমিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করলা, করার পর তুমি ওইগুলা থেকে কিছু কোশ্চেন সলভ করলা। এরপরে চলে আসলো ব্যালেন্সিং এর জন্য, যেখানে তুমি রাইডার কনস্ট্যান্ট ইউজ করলা, ফার্স্টে দুইটা সিনারিও শিখলা, আর পর কিন্তু কি করলা, এরপর কিন্তু এসে সুন্দর করে হইতেছে রাইডারের কিছু ম্যাথ করলা ব্যালেন্স আউট করার মাধ্যমে, ঠিক আছে। সো এই যে পুরো লেকচারটা একটা ব্যালেন্সিং এর মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম, তোমরাও কিন্তু ঠিক এই একই ওয়েতে ভালো করে জিনিসগুলো পড়বা, ঠিক আছে। যতটুকু ইজিলি পসিবল ততটুকু পড়বা, কনসেপ্টটা ঠিক ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে সবাইকে হচ্ছে আজকে ক্লাসের জন্য অনেক স্বাগতম জানিয়ে প্রথম ক্লাসটা শেষ করছি। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।